মানে কি? তুমি তোমার হাজবেন্ডকে চেনো না? কার জামাই? কিসের জামাই? আমার তো এখনো বিয়েই হয়নি। হোয়াট? জি। আমাকে কি দেখে আপনার বিবাহিত মনে হয়? তোমার তাহলে বিয়ে হয়নি? জি না। আচ্ছা, তোমার নাম কি নিশা? জি না, আমার নাম রুহি, রুহি চৌধুরী। রুহির কথা শেষ হতেই আমি সাহেলের মাথায় হাত দিয়ে একটা জোরে বাড়ি দিই। শালা, একারে উঠে আনছস? নিশা কোথায়? আরে আমাকে মারিস কেন? যেখান থেকে ওই মেয়েটাকে উঠানোর কথা ছিল সেখানেই এই মেয়েটাই দাঁড়িয়েছিল, তাই আমি এই মেয়েটাকে। ওখানে যে কেউ দাঁড়ালে তুই তাকে নিয়ে আসবি নাকি? হ্যাঁ, দেখে আনবি না? আরে এই মেয়ের মুখ বাঁধা ছিল। তো তাই বলে দেখে আনবি না? আচ্ছা ওয়েট, এটা ট্র্যাপও হতে পারে। এই মেয়ে, তোমাকে কে পাঠিয়েছে? রুহি এতক্ষণ দুই বন্ধু ঝগড়া দেখছিল, হঠাৎ এভাবে জিজ্ঞেস করে সে একটু ঘাবড়ে যায়। আমাকে আবার কে পাঠাবে? তাহলে তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন? আর মুখই বা ঢেকে রেখেছিলে কেন? আরে আমি তো রোজই ওই রাস্তা দিয়ে যাই। তাছাড়া এখন নতুন করোনা ভাইরাস বের হয়েছে না, তাই সতর্কতার জন্য মাস্ক ব্যবহার করেছি। আমি কিছু বলতে যাবো তার আগে আমার ফোনে একটা কল আসে। ফোন বের করতেই কলারের নাম বেশি ওঠে ফোনের স্ক্রিনে। নামটা দেখতে আমার একজন আরও বেড়ে যায়। ফোন রিসিভ করে বললাম, ওই হারামি, তুই কি ভেবেছিস আমাকে ঠকালে তুই বেঁচে যাবি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি কি করি। বলে অপর পাশ থেকে কাউকে কিছু বলতে না দিয়ে আমি ফোন কেটে দিলাম। রুহি আমার এমন রাগ দেখে সাহেলকে বলে, কিছু কি হয়েছে ভাইয়া? মনে হয়। ওদের ফিসফিসানো দেখে রাগ আমার আরও বেড়ে যায়। বোথ অফ ইউ জাস্ট শাট আপ অ্যান্ড ইউ মিস। রুহি, আমার নাম রুহি। হোয়াট এভার। তোমার কি ভয় লাগছে না? আমাদের মতো গ্যাংস্টারের সামনে এত নির্ভয়ভাবে থাকছো কিভাবে? আমি কিছু করেছি নাকি আপনাকে যে আমি আপনাকে ভয় পাবো? তাছাড়া আমি একজন ডাক্তার, আমার কাজ হলো মানুষের জান বাঁচানো। সো সম্মান দিয়ে কথা বলুন আর আমাকে এখান থেকে যেতে দিন। তাই নাকি? তোমার কাজ মানুষের জান বাঁচানো আর আমার কাজ মানুষের জান নাও। সো আমার সাথেও ভালোভাবে কথা বলবা, সম্মান দেবা আর চুপ থাকবে, নইলে। চুপ থাকবো মানে? আমার দ্বারা এটা সম্ভব না। আপনি আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। হে ইউ চিপ গার্ল, তুমি কি বাংলা বোঝো না? এখান থেকে তুমি কোথাও যাবে না। দেখুন, জাস্ট শ্যাট আপ মিস রুহি। ডু ইউ নো হাউ ডেঞ্জারাস ইউ আর? ডু ইউ নো হু আই এম? আপনি তো নিজেই জানেন না আপনি কে, আমি কিভাবে জানবো? কথা শোনা মাত্রই সোহেল জোরে জোরে হেসে দেয় আর আমি তো রাগে শেষ সীমানায় পৌঁছে যাই। সোহেল চুপ থাকবি? আর এমএ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না যতদিন না আমি যাবো। আমি কে তা তোমাকে দেখিয়ে দেবো। যেতে দেই নাই মেয়েটাকে। আমার মনে হয় সে নির্দোষ। বেশি আদর উতলায় পড়ছে তাই না? না মানে এমনি। চুপ থাক আর এর খেয়াল রাখ। আমি একটু বাইরে যাচ্ছি, এসে এর খবর করব। বলে আমি এখান থেকে চলে আসলাম। আমার যাওয়ার দিকে রুহি তাকে তাকে ভাবছে। বকবক করে মাথা খেয়ে ফেলেছে রুহি সাহেলের, কিন্তু সাহেলের বিরক্ত লাগছে না, বরং ভালোই লাগছে কথা বলতে। আচ্ছা ভাইয়া, ওই খাটাসটা কি আমাকে সত্যিই মেরে ফেলবে? আরে না, ও তো মজা করে বলতেছে। সেটাই যেন হয়। আচ্ছা উনি এমন কেন? আর আপনারা কি গ্যাংস্টার? না, আমরা ভালো ফ্যামিলির বলতে পারো, কিন্তু একটু গ্যাংস্টার টাইপেরও। আরও হলো আমাদের লিডার, প্লাস আমার বন্ধু, আর বাবা এই শহরের নেতা। ও তাই? ওই খাটাসের এত দাপট? হয়তো, কিন্তু এতও খারাপ না। আচ্ছা উনি যে বলল উনি মানুষের জান নেয়, এটা কি সত্যি? কিছু কিছু ক্ষেত্রে ওর সাথে যারা বিশ্বাসঘাতকতা করে ও তাদেরকে জানে মেরে ফেলে। মানে কি? আই কিয়া করছি? আরে কিল্লাই আনছে। ওয়েট, এটা কি ধরনের ভাষা? আই হ্যাভ আউট। তুমি কি সত্যিই ডাক্তার? আমি ডাক্তার, কিন্তু আগে এটা কও, আমারে তোমরা এখানে কিল্লাই আনছো? আরে এটা আমাদের ভুল ছিল। রোহানের সাথে তার বিজনেস পার্টনার মিস্টার ইমরান বিশ্বাসঘাতকতা করেছে, তাই রোহান তাকে মেরে ফেলতে চাচ্ছে, বাট কোনোভাবেই পারছে না। তাই তার বউকে টার্গেট করে এবং তাজে কিডন্যাপ করার প্ল্যান করে। আর তার বদলে তুমি। ওই বাত্তা মিসমে, যদি একবার পাই একেবারে টাক্কু করে দিব। তার জন্য আমার আজকে হসপিটালেও যাওয়া হয়নি। হয়েছে, এখন কিছু খেয়ে নাও। খেয়ে নাও মানে? আমাকে বাসায় নিয়ে যান, আমি বাসায় যাব। সেটা তো হবে না। রুহান বলা ছাড়া আমি কিছু করতে পারবো না। উফ, ওই খাটাসটা আসলে একটা ইন্দুর, যত সব কালা ইন্দুর। কিছু খাবে না নাকি আমি খাবার নিয়ে যাব? না না, দিন খাচ্ছি, বাট আমার হাত আগে খুলে দিন। আচ্ছা দাঁড়াও।
সাহেল রুহির রাতের বাঁধন আর পায়ের বাঁধন খুলে দেয়। তারপর তারা দুজন মিলে খাবার খায়। খাবার খাওয়া শেষ হতেই রুহি সাহেলের সাথে আবার গল্প করতে শুরু করে দেয়। গল্প করতে করতে দুপুর থেকে বিকেল হয়ে যায়। রুহি আর সাহেল গল্প করছিল। হঠাৎ কেউ একজন বলে ওঠে, সাহেল তুই মেয়েটার হাত পার বাঁধন খুলেছিস কেন? আর কি করছিস তোরা দুজন? নাচতেছি। বলে রুহি পিছনে ফিরতেই তার আত্মা শুকিয়ে যায় আমাকে দেখে। কারণ আমার চোখ ভীষণ লাল হয়ে আছে আর কপালে বেশভাবে আঘাতও পেয়েছি। তা দেখে রুহির কেমন জানি মায়া হচ্ছে। সে সাহেলকে বলে, ভাইয়া ফার্স্ট এড বক্স আনেন তো। আচ্ছা দাঁড়াও। মানে কি? তুই কোথায় যাচ্ছিস? আরে মেয়ে, কি সমস্যা তোমার? ইন্দুরদের সাথে আমি কথা কম বলি। হোয়াট? আরে আপনি বলছিলেন না যে আপনি কে সেটা আপনি জানেন না, তাই আমি আপনার নাম রেখেছি ইন্দুর। সুন্দর নামটা। তুমি যেমন থার্ড ক্লাস, তোমার চিন্তাধারাও থার্ড ক্লাস। কি? জি। রুহি কিছু বলতে যাবে তার আগেই সাহেল চলে আসে ফার্স্ট এড বক্স নিয়ে। তাই রুহি কথা না বাড়িয়ে প্রথমে আমার হাত ধরে আমাকে চেয়ারে বসে। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে তা থেকে ওষুধ বের করে আমার কপালে লাগানো শুরু করে দেয়। তাতে তো আমি অবাকের শেষ প্রান্তে। জীবনে কেউ আমার গায়ে হাত দেওয়ার সাহস করেনি, ইভেন সাহেলও না। আর এই মেয়ে, তাকে কি না। এই মেয়ে, সর এখান থেকে। কি করছো তুমি? আমার থেকে দূরে যাও বলছি। বলে আমি উঠতে নিলে রুহি আমার হাত ধরে ফেলে। তারপর জোর করে বসে বলে, এই সমস্যা কি আপনার? দেখছেন না আমি আপনার কপালে ওষুধ লাগাচ্ছি? এমন করছেন কেন? আমার ওষুধ লাগানো শেষ হলে আমি সরে যাব। আমার কিছু বলতে নিলে রুহি আমার কপালে ওষুধ লাগানো তোলা খুব জোরে চাপ দেয়। সাথে সাথে আমি আহ বলে উঠি, কিন্তু তাতে রুহির বিন্দু কোনো চিন্তা মাত্রাই নেই। সে নিজের মতো করে ওষুধ লাগিয়েই আমার কাছ থেকে সরে যায়। সরে আসতেই খেয়াল করে আমি তার দিকে তাকিয়েছি। তা দেখে রুহি বলে, মিস্টার ইন্দুর, আমাকে কি বেশি সুন্দর লাগছে নাকি? এভাবে হাবলার মতো তাকিয়ে আছেন কেন? রুহির কথায় আমার হোশ আসে। আমি বিরক্তি মাখা চেহারায় রুহিকে বললাম, তোমার কাজ শেষ? জি। নাও গেট লস্ট। কোথায়? বাসায়? আমি রুহির কথা পাত্তা না দিয়ে সাহেলকে বললাম, সাহেল এই রানীকে নিয়ে যেত গেস্ট রুমে, আর খবরদার ওর থেকে দূরে থাকবে। কি বললেন? আমি ডাইনি? আমি ডাইনি হলে আপনি গোবর, বুঝছেন? গোবর মিয়া। হোয়াট? আমি গোবর মিয়া? তুমি জানো কত মেয়ে আমার জন্য পাগল? আমি ওই মেয়েদের মতো পাগল না। উফ সাহেল, একে নিয়ে যেত। যাচ্ছি, চলো রুহি। রুহি একটা বেঞ্চি কেটে সাহেলের সাথে চলে যায়। বিকেল প্রায় 5টা। বিরাট এক রুমে রুহি একা একা বসে আছে। হঠাৎ রুহি কিছু একটার খুব জোরে শব্দ পায়। তারপর 2-3 বার শব্দ হয়। রুহি জানালা কাছে যেতেই দেখে আমার হাতে বন্দুক, আর সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর মাটিতে লুটে আছে 2-3 জন লোকের মৃতদেহ। সাথে সাথে চিল্লিয়ে ওঠে সে। চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে তার। দেয়ালের সাথে ঠেকে সে ফ্লোরে বসে পড়ে। খুব ভয় হচ্ছে তার। প্রতিবার অপারেশন থিয়েটারে কারো রক্ত দেখে রুহির চোখ থেকে এমন পানি বের হয়। কারো কষ্ট হয় তার। আর এখন তো সে মানুষের মৃত্যু দেখছে। এদিকে আমি কারো চিল্লানোর শব্দ পাই। আশেপাশে তাকাতে চোখ যায় একটু দূরে জানালা দিয়ে। রুহি আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে আমার। রুহির চোখের পানি সহ্য হচ্ছে না আমার। ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখে আমারও কষ্ট হচ্ছে। রুহি ভয়ে নিজেকে গড়িয়ে নিয়েছে। আমি তার সামনে দাঁড়িয়ে আছি। রুহি যে রুমে থাকে সে রুমের দরজা হলো রিমোট কন্ট্রোল। তাই চাইলে রুহি দরজাটা আটকাতে পারেনি। আর এই সুযোগে আমি রুমে ঢুকে যাই। রুহি, প্লিজ আমাকে আমার বাসায় যেতে দিন। প্লিজ ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করবো না। প্লিজ আমাকে যেতে দিন। আমার বাবা মা আমার জন্য টেনশন করছে। মিথ্যা কথা বলে লাভ নেই রুহি। আমি জানি তোমার মা বাবা নেই, তুমি একজন ইতিম। মানে আপনি কিভাবে? তোমার কি মনে হয় আমি তোমাকে ভুল করে এখানে এনেছি? না, তোমাকে এখানে আনা হয়েছে আমার কথায়। তুমি এতক্ষণ যা যা দেখেছো সব আমার প্ল্যান ছিল, শুধু এ মানুষ মরাটা ছাড়া আর আমার পরিচয় ছাড়া। মানে? তুমি কি জানো আমি তোমাকে 1 বছর আগে থেকে জানি? হয়তো জানো না। তোমাকে আমি প্রথম দেখেছিলাম 1 বছর আগে শপিং মলে। তোমাকে প্রথম দেখে আমার ভালো লাগে, বাট এতে এত পাত্তা দেয়নি। কিন্তু এর আরও কয়েকদিন পর আমি তোমাকে আবার দেখি একটা বৃদ্ধাশ্রমে, তারপর মেলায়। এভাবে অনেকবার তোমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেখি। প্রতিবারই তোমাকে আমি নতুন নতুন রূপে দেখতাম, যা আমাকে তোমার প্রতি টানতো। সারাদিন তোমার চিন্তায় মশগুল থাকতে ভালো লাগতো। এটা ভালোবাসা নাকি অন্য কিছু আমি জানি না, তবে এতটুকু জানি আমি তোমাকে ছাড়া অচল। আর এই কথাটা আমি তখনই জানতে পারি যখন তুমি তোমার অনাথ আশ্রম ছেড়ে শহরে চলে আসো। তোমার সাথে দেখা করার পর থেকে আমি প্রতিদিন তোমাকে শুধু একবার দেখতে তোমার আশ্রমে যেতাম। কিন্তু তুমি এখানে চলে আসায় তোমাকে আর দেখতে পারতাম না। তোমাকে না দেখলে কেমন যেন লাগতো নিজেকে, মনে তো শ্বাস নিতে পারছি না। দিনরাত তোমাকে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। অবশেষে একদিন তোমার দেখা পাই, তাও আবার একটা ছেলের সাথে। বিশ্বাস করো, ওকে আমি জানে মেরে ফেলতে চেয়েছিলাম,
শুধু সাহেলের জন্য পারিনি। যাই হোক, তোমাকে আমার কাছে একবারই নিয়ে আসতে চেয়েছিলাম, তাই এই প্ল্যান করি। তাছাড়া আমি যেটা চাই সেটা নিজের করেই নেই, আর এখন আমি তোমাকে চাই, সো এটা করতে হয়েছে আমার। আপনি আমাকে বললেও তো পারতেন, এত নাটক করার কি দরকার ছিল? তুমি কেমন মেয়ে সেটা আমি জানি। তোমাকে যদি আমি কিছু বলতাম তাহলে তুমি বকবক করে আর তোমার পাগল মার্কা কাজে আমার মাথা খেয়ে ফেলতে। তাছাড়া আমি যদি বলতাম আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না, তাহলে এতক্ষণে তুমি বাড়ি থেকে পালিয়ে যেতে। এখনও বলতে চাইনি, কিন্তু তোমার ভয়ের কারণে বলতে বাধ্য হই। আই গেস এটা শোনার পর তোমার মাথা থেকে আমি যে তোমাকে মেরে ফেলবো তা ঝেড়ে ফেলবে। আপনি কি মনে করেন আমি আপনাকে ভয় পাই? জীবনেও না। আমি পালিয়ে যাব এখান থেকে। আর সে ভুল জীবনেও করবে না, আর যদি করো তাহলে তোমার সাথে যা হবে তার জন্য তুমিই দায়ী থাকবে। বলে আমি সেখান থেকে চলে আসি, আর রুহি বিছানায় বসে বসে ভাবছে। বেটা বান্দর, আল্লাহ জানে ওই গোবর মিয়াটা এরকম কয়টা খুন করছে। এর সাথে থাকা যাবে না, কিন্তু এখান থেকে কিভাবে যাব? তাছাড়া ওই গোবর মিয়া তো আমাকে থ্রেট দিয়ে গেছে, যদি পালাতে গিয়ে ধরা খাই তাহলে তো ওই গুন্ডাটা আমারে আস্ত রাখবে না। উফ, কি একটা অবস্থা। এভাবে রুহি কিছুক্ষণ ভাবতে থাকে, আর ঘরের এক কোণা থেকে অন্য কোণায় হাঁটাহাঁটি শুরু করে। না, এখান থেকে আমাকে পালাতে হবে। ওই গুন্ডাটার সাথে থাকা যাবে না। কে জানে কোন সময় আমার সাথে কোন খারাপ কিছু করে ফেলে নাকি। আমাকে এখান থেকে পালাতেই হবে, কিন্তু পালাবো কিভাবে? আইডিয়া, সাহেলকে দরকার আমার পালানোর জন্য। ওই আমাকে নিজের অজান্তে পালানোর ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু ওকে তো আমার এখন দরকার। ও তো বলেছিল ও রাতে আসবে আমাকে খাবার দিতে, এখনো আসছে না কেন? রুহি সাহেলের অপেক্ষা করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়। তখন সাহেল আসে রুহিকে খাবার দিতে। সাহেলকে দেখার সাথে সাথে রুহি খুশি হয়ে বলে ওঠে। সাহেল ভাইয়া, তুমি আসছো? কেন, কিছু হয়েছে? না, মানে বলছিলাম কি, তুমি কি আমাকে তোমার প্যান্ট শার্ট আর ক্যাপ দিতে পারবা, সাথে কলম আর খাতা? কেন, তোমার জামা লাগলে আমি মার্কেট থেকে কিনে আনছি। আর হঠাৎ খাতা কলম কেন? না, আমি তোমার জামা কাপড় পরবো, আর আমার লিখতে ইচ্ছে করছে, তাই আমি এখন লিখবো, আর সেটার জন্য আমার খাতা কলম লাগবে। কিন্তু আপনি যদি চান আমি খাবারটা খাই, তাহলে আমি যা যা বলেছি তাই সব আমাকে এনে দিন। আচ্ছা বাবা, আনছি। রুহি 32 ভরি দাঁত বের করে একটা হাসি দেয়। তারপর সাহেল রুহি যা যা বলেছিল সব এনে দেয়, আর রুহি ভালো মেয়ের মতো সবটুকু খেয়ে নেয়। আর তারপর শুরু হয় তার প্ল্যান। সাহেল যেতে রুহি সাহেলের প্যান্ট শার্ট আর ক্যাপ পরে ফেলে। তারপর কলম দিয়ে মুখে দাড়ি বানায়, যাতে ওকে দেখতে ছেলে ছেলে লাগে। সব করা শেষে সে জানালা থেকে লাফ মেরে বাইরে চলে আসে। রুহিকে যেখানে রাখা হয়েছে সেটা হলো নিচতলা, তাই তার লাফ দিতে সমস্যা হয়নি। কিন্তু এখন পালা গার্ডদের। ওরা যদি চিনে ফেলে রুহিকে, তাহলে হয়তো তার প্ল্যান নালায় গিয়ে পড়বে, আর তাকে এখানে বন্দি থাকতে হবে। সেটা সে কিছুতেই চায় না। রুহি গেটের কাছে যেতে গার্ডরা তাকে আটকে ফেলে, আর যেটা ভয় ছিল সেটাই হয়। রুহি ছেলের আওয়াজ করে বলে। কি হয়েছে? আমাকে এখানে আটকানোর মানে কি? না মানে স্যার, আপনাকে কেমন জানি মেয়ে মেয়ে কি? হ্যাঁ, আমাকে কি? স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমাকে আটকানোর সাহস কে দিয়েছে তোমাকে? সরি স্যার। রুহি কিছু না বলে চলে যেতে নেয়। তারপর কিছু একটা মনে পড়ায় আবার গার্ডদের কাছে চলে এসে বলে। এই যে শোনো। জি স্যার, বলুন। না মানে তোমার কাছে কি 1000 টাকা হবে? কি স্যার? কি বলছি শুনো নাই? তোমাকে কি বলছি আমি? থাকলে আমাকে দাও একটু, আমি পরে দিয়ে দিচ্ছি। নিন স্যার। রুহি টাকা পাওয়া মাত্রই দৌড়তে বাস স্ট্যান্ডের দিকে। এই 1000 টাকাই যেন তার 1 কোটি টাকার সমান। তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে এসে চট্টগ্রামে একটা টিকিট কেনে। তারপর বাসে বসে যায় চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে বাস চলা শুরু করে, আর রুহি চোখে ভর করে ঘুমের আছে। সবসময় এমনই হয়, বাস উঠলে কোথা থেকে রাজ্য সব ঘুম চলে আসে চোখে। না চাইতেও সে তার চোখ বন্ধ করে ফেলে, ধীরে ধীরে পাড়ি দেয় ঘুমের দেশে। আর যখন ঘুম ভাঙে তখন যা দেখে তার জন্য সে মোটে প্রস্তুত ছিল না। আমি রুহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি, গলায় মুখ গুজে। আশেপাশে সব প্যাসেঞ্জার আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি হচ্ছে রুহি কিছুই বুঝতে পারছে না। আমি এখানে কেন? তাহলে কি ও ধরা পড়ে গেছে? আমি রুহিকে বাসে বসে শক্ত করে জড়িয়ে ধরে আছি। রুহি সারানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি রুহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছি। এক পর্যায়ে আমি রুহির গলায় চুমু দেওয়া শুরু করি, তাতে রুহির চোখ রসগোল্লার মতো হয়ে যায়। বাসের সব প্যাসেঞ্জার
আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। খুব অস্বস্তি হচ্ছে রুহির। কি করবে বুঝতে পারছে না। রুহি আমাকে যত দূরে ঠেলে দিচ্ছে, আমি তত রুহিকে নিজের কাছে নিয়ে আসছি। কিছু করার না পেয়ে রুহি আস্তে আস্তে আমাকে ডাক দেয়। সাথে সাথে আমি রুহিকে ছেড়ে দেই। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব বিরক্ত লাগছে। কিছুক্ষণ চোখ থেকে হঠাৎ আমি রুহির গালে চুমু দিয়ে দিই। তারপর প্যাসেঞ্জারদের দিকে তাকিয়ে বলি, পুরো বাসর দেখবেন নাকি এটুকুতে সীমাবদ্ধ থাকবেন, কোনটা? কথাটা শোনা মাত্র সব প্যাসেঞ্জার অন্যদিকে ঘুরে বসে। তা দেখে আমি একটা বাঁকা হাসি দেই। তারপর রুহির দিকে তাকিয়ে দেখি সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তা দেখে আমি রুহির গালে আরও 2টা চুমু দিই আর বললাম, সুইট হার্ট, আমার মাথাটা টিপে দাও তো, প্রচুর ব্যথা করছে। জানো, একটা ডাইনি আমার মাথা খেয়ে ফেলেছে। কি বললেন আপনি? আমি ডাইনি? আমি ডাইনি হলে আপনি গোবর, বান্দর, গন্ডার, তেলাপোকা, ছাগল, বান্দরের বাবা। আর শাট আপ, আমার মাথা টিপে দাও তাড়াতাড়ি। মাথা কেন? গলা টিপে দিই? না, তাহলে নালায় গিয়া মরেন। আমি মাথা টিপতে পারবো না। তুমি মনে হয় তোমার ভালো চাও না। এখানে কেমনে কি? এত কথা বলো কেন? ডু ইউ ওয়ান্ট মাই লিপ কিস? সরেন। যা বলছি তা তাড়াতাড়ি করো, মাথা গরম করেও না চান। পারবো না। কি? আমি পারবো না। ওকে দেন, বলে আমি রুহিকে শক্ত করে জড়িয়ে ধরি আর গালে গলায় ঘাড়ে চুমু দিয়ে শুরু করি। ঠোঁটের কাছে আসা মাত্র রুহি চিল্লে ওঠে। দিচ্ছি, প্লিজ দূরে যান। আমি রুহিকে আরেকটা চুমু দিয়ে সরে আসি। নাও স্টার্ট বেবি। রুহি বিরক্তি নিয়ে কতক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর না চাইতেও আমার মাথা টিপে দেওয়া শুরু করলো আর আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। মাথা টিপতে টিপতে একসময় রুহি ঘুমিয়ে যায়। আমার গায়ে ঢলে পড়ে সে। নিজের গায়ে ভারী কিছু অনুভব করে চোখ খুলি। চোখ খুলতে দেখি তার মায়াবতী চোখ বকে ঘুমিয়ে আছে। তা দেখে আমি একটু মুচকে হাসি দিই। তারপর রুহিকে জড়িয়ে ধরে মনে মনে ভাবি, খুব বড় ভুল করছো তুমি জান। পালানোটা খুব খারাপ করেছো তুমি। এবার শাস্তির জন্য প্রস্তুত থাকো। তুমি শাস্তি পাবে, তাও আমার স্টাইল। রোমান্টিকভাবে শাস্তি দেবো আমি তোমায়। তারপর তোমায় করে নিব আমার আমি, কারণ আমার আমি সে তুমি। এই মেয়ে, আমার বুকে তোমার রেজিস্ট্রি করে ঘুমানোর জায়গা নাকি? এভাবে নাক ডেকে ডেকে আমার বুকে ঘুমাচ্ছ কেন? আবার আমার ধমকে রুহি দৌড় ফুরিয়ে ঘুম থেকে উঠে যায়, কিন্তু চোখ তখনও খোলেনি। তাই আমি রুহির মাথায় হাত দিয়ে একটু জোরে একটা থাপ্পড় দিই। সাথে সাথে রুহি চোখ খুলে তাকায়। আর চোখ খুলে তাকাতেই দেখে আমি তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। তা যেন রুহিকে রাগানোর জন্যই যথেষ্ট। এই গোবর মিয়া, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার এমন মারার মানে কি? ও হ্যালো, আগে নিজে দেখো তুমি কি করছো, তারপর আমাকে বকতে এসো। আমি কি করছিটা কি? হ্যাঁ, শালার ঘুমটাই নষ্ট কইরা দিল। হ্যাঁ, ঢং কত মেয়ের। আমার বুকে যে তুমি ঘুমিয়েছো তাতে তো আমার ঘুম নষ্ট হয়েছে। এখন তোমাকে আমার কি করা উচিত বলো তো? আমি আবার কখন আপনার বুকে ঘুমাইলাম? কেন, ঘুমের ঘোরে কি তাহলে আমার বুকে পেতনি ঘুমিয়েছে? একদম এইসব কথা বলবেন না। ঘুমাইলে ঘুমাইছি, তাতে এত কি? হ্যাঁ, আপনি যে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, তখন আমি আপনাকে কিছু বলেছিলাম? তাও ঠিক। আচ্ছা, আমার পাটা টিপে দাও তো জান। মানে কি? বাসের মধ্যে কিভাবে আমি পা টিপবো শুনি? আমি তোমার উপর পা উঠিয়ে দিচ্ছি, তুমি টিপে দাও। ও মা, বেটা কয় কি? এসব ফালতু ইচ্ছা কই থেকে আসে শুনি? রুহির কথায় পাত্তা না দিয়ে নিজের পাগুলো রুহির কোলের উপর উঠিয়ে দিই। তা দেখে রুহি চেঁচিয়ে ওঠে। আরে কি করছিসটা কি? পা টিপো এখন। দেখুন, ভালোই পাটা সরিয়ে ফেলুন, না হলে আমি তোমার ঠোঁট দখল করে নেব আমার ঠোঁট দিয়ে। আপনি খুব নির্লজ্জ একটা ছেলে। আই নো বেবি। লুচু কোথাকার! পা টিপবা নাকি? নির্লজ্জ, বেহায়া, অসভ্য লোক। তারপর রুহি আমার পা টিপা শুরু করে দেয় আর আমি রুহির দিকে তাকিয়ে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছি। হঠাৎ রুহি আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, আপনি এখান থেকে এসেছেন? আর কোথায় যাচ্ছেন আপনি? রুহি, মাঝে মাঝে আমার সত্যি অনেক ডাউট হয়, তুমি ডাক্তার কিনা। এত পাগল আর এত বুদ্ধিহীন একটা মানুষ ডাক্তার কিভাবে হয়? কি? এই বাসটা কোথায় যাচ্ছে? চট্টগ্রাম। তাহলে আমি তো চট্টগ্রাম যাব, তাই না? নাকি চট্টগ্রামের বাস দিয়ে আমেরিকা যাব? দেখুন, শাট আপ। তুমি কি মনে করো রুহি, তুমি পালিয়ে গেছো আর আমি জানি না? আর শুরু থেকে জানতাম তুমি পালিয়ে যাবে, তাই টাইট সিকিউরিটি করি। কিন্তু পরে কেন জানি ইচ্ছে করে তুমি কিভাবে পালাও তা দেখার। অ্যান্ড আমি প্রচণ্ড অবাক, লাস্ট পর্যন্ত তুমি একটা ছেলে সেজে পালিয়েছো। লাইক সিরিয়াসলি, মানতে হবে তুমি অনেক ট্যালেন্টেড, না ওভার ট্যালেন্টেড। সো এই ওভার ট্যালেন্টেড গিরির জন্য তোমাকে তো শাস্তি পেতে হবে, কিন্তু এখানে না, বাসায় বেবি। কি করবেন আপনি? আমি রুহির কথায় পাত্তা না দিয়ে পাশের সিটে মেয়েটার সাথে কথা বলতে শুরু করে দিই। হে গার্জেস,
হোয়াটস ইউর নেম? আমার এমন করে মেয়েটা যেন আকাশে চাঁদ খুঁজে পেয়েছে। ব্ল্যাক শার্ট অ্যান্ড ব্ল্যাক জিন্স পরা, হাতে বেল্টের ঘড়ি, চুলে স্পাইক, শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা আর জিন্স পায়ের কোণে পর্যন্ত ফোল্ড করা, পায়ে বেল্টের শু, মুখে মারাত্মক এক হাসি। সব মিলে হ্যান্ডসাম একটা ছেলে। যে কেউ এমন ছেলের জন্য পাগল। এমন ছেলেকে দেখে মেয়েটার যেন খুশির সীমানা নেই। মেয়েটা আমার দিকে ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে ওঠে, আমি সঞ্জিতা, আপনি? আমি রোহান। তা তুমি কি একা একা যাচ্ছ চিটাগাঙে? আর আপনি? আমার সাথে একটা গায়ে মেয়ে যাচ্ছে, দেখলে গায়ে কারেন্ট দৌড়ায়। কথা শুনে রুহির চোখ বড় বড় হয়ে যায়। এই যে মিস্টার রুহান, শুনুন। আমি রুহির কথার পাত্তা না দিয়ে সানজিদার সাথে ফ্ল্যাটিং করছি। নো সানজিদা, ইউ আর সো হট। ছি, লুচ্চা গন্ডার, কতগুলো মেয়ে লাগে তোর। নালায় গিয়া মইরা যা, বেহায়া বেটা। তোরে আমি বাসি তরকারি খাওয়ামো, তাও আবার 3 মাসের পুরনো। এইসব খাইলে যদি তুই শুধরাস। তুমি অনেক সুন্দর। তোমার আমাকে পছন্দ হয়েছে, তাতে আমার চলবে বেবি। কথাটা শোনা মাত্র মেয়েটা লজ্জায় শেষ হয়ে যায়। এটা দেখে রুহি মনে মনে ভাবে, ইস, ঢং কত! এত লজ্জা কই থেকে আসে এই মেয়ের? লজ্জায় মইরা যায়। মরতেই যদি হয় তাহলে মরস নাকে, এখানে আইসুসকে। যা 32 তালা থেকে পইরা মইরা যা। আর বেটা গোবর, এত লুচ্চাকে তুই, বেটা লুচ্চা। প্রায় 3 ঘন্টা ধরে রুহি আমার দিকে আর সানজিদার দিকে তাকিয়ে আছে। কি কথা আমাদের, কথার যেন শেষই নেই। এই 3 ঘন্টায় কথা বলতেছি তো বলতেইছি। হঠাৎ বাসটা থেমে যায়। সাথে সাথে আমি রোহনকে কোলে তুলে নিই। তারপর বাস থেকে নেমে বাস থেকে একটু দূরে থাকা একটা ব্ল্যাক গাড়িতে উঠে পড়ি। কি করছেনটা কি আপনি? এইসব করার মানে কি? শাট আপ ড্রাইভার, গাড়ি চালান বলে আমি রুহিকে জোরে ধরে গাড়ির সিটে একেবারে শুয়ে পড়ি। তারপর রুহির গালে একটা চুমু দিয়ে বলি, একটু রেস্ট করতে দাও রুহি আমাকে, আর নিজেও করো। বাসায় গিয়ে আবার তোমাকে শাস্তি দিতে হবে, তাই হয়তো রেস্ট নেওয়ার টাইম পাবে না। রুহি ঘুমের মধ্যে অনুভব করছে কেউ খুব গভীরভাবে তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। চোখ খুলতেই দেখে আমি তার উপর উবু হয়ে শুয়ে আছি। সাথে সাথে রুহির চোখ বড় বড় হয়ে যায়। আমাকে জোরে এক ধাক্কা দেয় সে, তাতে আমি বিছানার নিচে পড়ে যাই। এটা দেখে রুহির কেন জানি হাসি চলে আসে। সে হাসতে হাসতে বলে, গোবর মিয়া, আপনি তো দেখি লাড্ডু। এত আস্তে মারলাম আর আপনি পড়ে গেলেন? ডিম টিম খান না নাকি? শাট আপ, তোমার সমস্যা কি? হ্যাঁ, এভাবে ধাক্কা দিয়েছো কেন আমায়? তো কি করব? আপনি আমার গায়ের উপর শুয়েছিলেন। আমার ইচ্ছা, বলে যেও না আমি তোমাকে এখানে শাস্তি দিতে নিয়ে এসেছি। তো এটা কি ধরনের শাস্তি? আমার শাস্তি এমনই। এগুলো যদি তোমাকে ভালো না লাগে তাহলে বলো, আমি তোমাকে বেল দিয়ে মারা শুরু করি, কেমন? আইসে আমাকে বেল্ট দিয়া মারবেন কেন আপনি? জানেন না আমি একজন ডাক্তার? আমি কতজনের প্রাণ বাঁচিয়েছি। বিনিময়ে একটা ভুল করলে তো আমাকে মাফ করাই যায়, তাই না? এই এমন পেঁচামার্কা মুখ করে থাকবে না তো, তোমাকে দেখতে খুবই। থাক, আর বললাম না। রুহি রেগে গেল। এগুলো বন্ধ করে যাও, ফ্রেশ এসো, তোমাকে অনেক শাস্তি দিতে হবে আমার। ফাজিল বেটা, গোবর, কালা সাদা তেলাপোকা, কালা বান্দর, হলুদ কুমির। কিল্লেই তুই জীবনে আইসস। তোর জীবনে ঠাডা পড়বো। তোর বউ তোরে শাস্তি দিতে দিতে ডায়রিয়ার রোগী বানায় ফেলবো, বেটা বান্দর। রুহি আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ফ্রেশ হতে চলে যায়। প্রায় কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুহি ওয়াশরুমের দরজা একটু ফাঁক করে রুমের দিকে উঁকি মারে কেউ আছে কিনা তা দেখার জন্য। রুমে উঁকি মারে দেখে কেউ নেই। তাতে রুহি যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু দরজা খুলে রুমে পা দিতেই কে যেন তাকে একটা দেয়ালের সাথে মিশে নেয়। আর রুহি নিজের দুই হাতে চাপ দিয়ে ধরে। তাতে রুহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করা অবস্থায় রুহি বুঝতে পারে, কারণ আমার গা থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে, যা বরাবরই রুহির ভালো লাগে। হঠাৎ রুহি নিজের গালে উষ্ণ ঠোঁটের স্পর্শ অনুভব করে। সাথে সাথে রুহি নিজের চোখ খুলে ফেলে। চোখ খুলতেই দেখে আমি মাতাল হয়ে রুহির গালে চুমু দিচ্ছি। তা দেখে রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আমি নিজে থেকেই সরে আসি। আর অন্যদিকে ফিরে রুহিকে বলে, যাও আমার জন্য ব্রেকফাস্ট বানাও, ক্ষুধা লেগেছে আমার। রুহি কিছু বলতে যাবে তার আগেই আমি আবার বলে উঠি, আমি একটা কথা বারবার বলতে অভ্যস্ত না। প্রচণ্ড রাগ হয় আমার এতে। সো আমি যেটা বলবো তা কোনো পাল্টা প্রশ্ন ছাড়াই করবে। নাও গো ফাস্ট। রুহি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। রুহি নিচে আসতেই দেখে অনেকগুলো সার্ভেন্ট যার যার মতো করে কাজ করছে। রুহি একটা সার্ভেন্টকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা, রান্নাঘরটা কোথায়? ওদিকে ম্যাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি ম্যাম। আপনাদের যে স্যার আছে উনি এমনই রাগী পাগল টাইপ? না, উনি অনেক ভালো ম্যাম, কিন্তু মাঝে মাঝে একটু রাগ করেন। এছাড়া ওনার থেকে ভালো হলো ওনার পরিবারের মানুষ।
ওনারা কোথায়? ওরা তো ঢাকায় থাকে। ও, কথা শেষ করে রুহি চলে আসে রান্না করে। সে বুঝতে পারছে না আমি তার সাথে কেন এমন করছি। রুহি তো আমার সাথে কিছু করেনি। যদি বলে রোহান রুহিকে ভালোবাসে তাই এমন করছে, তাহলে এটা রুহির মতে মোটেও ঠিক না। কারণ রুহি তো আমাকে ভালোবাসে না, সে তো ভালোবাসে শায়ানকে। শায়ান হলো রুহির ভার্সিটির সিনিয়র স্টুডেন্ট। তাদের কীভাবে যেন ভালোবাসাটা হয়ে যায় প্রথম দেখায়, প্রথম চেনা জানা আর প্রথম ভালো লাগা। খুব ভালোই তো চলছিল তাদের জীবন, কিন্তু হঠাৎ রোহান নামে চরটা এসে যায় রুহির জীবনে। আজ প্রায় 2 দিন শায়নের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আল্লাহ জানে ও কেমন আছে। হয়তো আমাকে খুঁজছে। আমার এখানে থাকা চলবে না, যে করেই হোক আমার শায়নের কাছে যেতে হবে। রুহিগুলো ভাবছে আর রুটি বানাতে যা যা করতে হয় তা করছে। হঠাৎ একজোড়া শীতল হাত রুহির কোমর ছুঁয়ে দেয়। খুব শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরি আমি। রুহির কাঁধে নিজে থুতনি রেখে আদুরে গলায় বললাম, কি করছো জান? আপনাকে না আমার কেমন জানি লাগে। আমি আর রুহি টেবিলে নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ এমন প্রশ্নে আমি রুহির দিকে বড় কুচকে তাকাই আর বললাম, কেমন লাগে? কেন জানি না আপনাকে দেখলে ইচ্ছা করে শক্ত করে চিপি দিই। মানে? আপনার গলা টিপি দিই আর কি। সারাদিন কি আমাকে মারার চিন্তা ভাবনা তোমার মাথায় করে নাকি? জি। শাট আপ। রুহি একটা ভেস্কি দিয়ে খাবার খাওয়ার মনোযোগ দিল। তার এখন খুব ক্ষুধা লেগেছে, যা কথা বলায় আরো বেশি বেড়ে গেছে। আপাতত সে এখন খাবারে মনোযোগ দেবে। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ আমি রুহিকে একটানে নিজের কাছে নিয়ে আসি। ফলে রুহির হাত থেকে খাবারটা পড়ে যায়, কিন্তু এতে আমার কোনো খেয়ালই নেই। আমি রুহিকে নিজের কোলে বসিয়ে বললাম, এখন থেকে প্রতিদিন আমার সাথে এভাবে বসে খাবে, ওকে? আর কি করেন আমার সাথে আপনি? আমি আপনার কে? হ্যাঁ, লজ্জা শরম আল্লাহ তাআলা দেয় নাই আপনাকে নাকি? আপনার সার্ভেন্টরা আমাদের এভাবে দেখলে কি ভাববে? আমি নির্লজ্জ, এটা তোমার জেনে রাখা উচিত। আর শোনো, বেশি কেউ কিছু বললে আমি কিন্তু বিয়ে করে ফেলবো, বলে দিলাম। আর আমার সার্ভেন্টরা ভাববে তুমি আমার বউ। আইসে, আমি যেন বসে আছি আপনাকে বিয়ে করার জন্য। জীবনেও করতাম না আপনাকে বিয়ে। আমি তো শুধু আপনার মতো ছেলেকে কে বিয়ে করবে? কেন? আমি যথেষ্ট হ্যান্ডসাম, আর আমার মধ্যে কোনো কমতি আছে নাকি? আপনি আপনার বউকে ভাতের কষ্ট দিবেন, তাই আমি আপনাকে বিয়ে করব না। হোয়াট? এই যে আপনি আমার হাতের খাবারটা ফেলে দিলেন, আপনার জন্য একটু শান্তি মতো খাবারও খেতে পারলাম না। হায় আল্লাহ, এটা কি মেয়ে প্রেমে বললাম আমি? ইস, ঢং কত। এখন সরেন, আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। বলে রুহি উঠতে নেবে, আমি একটা নিজের সাথে রুহিকে আরও মিশে নিই। তারপর বললাম, খেলে আমার কোলে বসে খাও, নাহলে সারাদিন না খেয়ে থাকো, আই ডোন্ট কেয়ার। কথা শোনা মাত্র রুহি অসহায় হয়ে আমার দিকে তাকায়। তাতে আমার যেন কোনো খেয়ালই নেই। আমি শান্তি মতো খাবার খাচ্ছি, না রুহিকে দেখে দেখে খাচ্ছি। রুহি একবার আমার দিকে তাকায়, আরেকবার খাবারের দিকে তাকায়। অভিশাপ দিয়ে লাভ নেই, শকুনে দয় গরু মরে না। তাহলে আপনি মানছেন যে আপনি গরু? হ্যাঁ, আর তুমি শকুন। বজ্জাত বেটা। রুহি আর কিছু বলল না, চুপচাপ খাবার খেয়ে নিল। খাবার শেষ হতে রুহি আমার কোল থেকে নেমে পা বাড়াতেই আমি রুহিকে কোলে তুলে নিই। এতে রুহি কিছুটা চমকে যায়। এই কি করছেন কি? আপনি আমাকে নিচে নামান। আমার কোল থেকে নামার চেষ্টা করতে করতে আমি রুহির কোনো পাত্তা দিই না। চুপচাপ রুমে গিয়ে রুহিকে বিছানায় শুয়ে দিই, নিজে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। রুহি আমাকে ডেকেই চলেছে, কিন্তু আমার তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। আমি তো রুহিকে জড়িয়ে ধরে আরামসে ঘুমাচ্ছি। এক পর্যায়ে রুহিরও ঘুম চলে আসে আর সেও ঘুমিয়ে যায়। দুপুর 3টার দিকে রুহির ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে দেখে আমি তার পাশে নেই। রুহি বিছানায় উঠে বসেই দেখে বিছানার পাশে একটা চিরকুট রাখা। রুহি সেটা হাতে নেয় আর সেই চিরকুটটায় লেখা, জান তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিও। আমি সার্ভেন্টদের সব বুঝিয়ে দিয়েছি, কোনো প্রবলেম হলে তাদের বলবে। আর আমি একটা কাজে বাইরে যাচ্ছি, সন্ধ্যায় চলে আসবো, ওকে? আর আরেকটা কথা, ভালোবাসি তোমাকে। রুহি চিরকুটটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর রুহি আমার কথা মতো সব কাজ করে ফেলে। আর আমার বাড়িটা ঘুরে ঘুরে দেখে। বেশ সুন্দর বাড়ি, সুইমিং পুলও আছে, একটা বড় একটা বাগানও আছে, যা রুহির আরও বেশি ভালো লাগে। এসব করতে করতে প্রায় রাত 7টা বেজে যায়। রুহি তখন ছাদে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে তার পরিবেশটা, কিন্তু আনন্দ লাগছে, আবার খারাপও লাগছে তার। হঠাৎ রুহি বুঝতে পারে তাকে কেউ জড়িয়ে ধরেছে। রাতে একা একা ছাদে থাকতে হয় না, ভূতে কামড় দেবে। রুহির কাঁধে নিচে থুতনি রেখে বললাম, আপনার মতো দানবের বাড়িতে ভূতেও আসতে ভয় পাবে। আমি দানব বলে তুমি কি? তুমি তো একটা ডাক্তার দানবী। না আমার মিসেস দানব, তাই না? রুহি কিছু বললো না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। প্রায় কিছুক্ষণ আমি আর রুহি দুইজনেই চুপ থাকলাম। নীরবতা ভেঙে আমি বললাম, জান তুমি লুডো খেলতে পারো? আপনি পারেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কেন? চলো লুডো খেলবো।
আপনি খেলতে পারেন? কেন, আমি কি ব্রেন গ্রহের মানুষ নাকি যে পারবো না? তাহলে চলেন খেলি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি জিতি তাহলে আমি যা যা বলবো তা করতে হবে। রাজি? ওকে, ডান। বলেই আমি রুহিকে কোলে তুলে নিই। তারপর রুমে গিয়ে বিছানায় বসি। আমি পকেট থেকে মোবাইল বের করে লুডোর গেম বের করি, আর আমরা দুজনে লুডো খেলা শুরু করি। লুডো খেলতে গিয়ে আমি রুহি দুজনেই সমানে চিটিং করা শুরু করে দিই, কিন্তু খেলা শেষে রুহি জিতে যায়। ইয়ে, আমি জিতে গেছি। এখন আমি যা বলবো তা আপনাকে করতে হবে কিন্তু। আচ্ছা বলো, কি করব? দেখুন রুহান, আমি একজনকে ভালোবাসি। ওর নাম সায়ান। আপনি আমাকে এখানে এনেছেন সেটা ও জানে না। ও হয়তো আমার চিন্তা করছে। তাছাড়া ও যদি জানে আমি আপনার সাথে এভাবে আছি, তাহলে ও আমার উপর অনেক রাগ করবে। আর আমি চাই না সায়ান আর আমার মাঝে কোনো খারাপ কিছু হোক। তাই প্লিজ আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে দিয়ে দেন। একদম এই কথাগুলো বলে ফেলো রুহি। একটা লম্বা শ্বাস নিয়ে আমার দিকে তাকাতেই রুহি ভয় পেয়ে যায়, কারণ আমার চোখ লাল হয়ে আছে। হাত মুষ্টি বন্ধ করে রেখেছি, মুখের চোল শক্ত করে রুহির দিকে তাকিয়ে আছি। তুমি ওই ছেলেটাকে ভালোবাসো? হুম। ওই ছেলেটা তোমাকে ভালোবাসে? হ্যাঁ। তোমার কাছে চলে যেতে চাও? হুম। ঠিক আছে, তোমাকে আমি মুক্ত করে দেব। কালকে সকালে আমি দিয়ে আসবো তোমাকে ঢাকায়। কথাটা বলার সাথে সাথেই আমি পিছন ফিরে দাঁড়াই, নিজের চোখের পানি লুকাতে। আমি যাওয়ার আগে রুহিকে আবার বলি, তুমি কি সত্যি আমার কাছ থেকে চলে যেতে চাও রুহি? হুম, আমি আমার সায়ানের কাছে যেতে চাই। কথাটা শুনে আমি আর কিছুক্ষণ হাত মুষ্টি বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম। এদিকে রুহি তো মহা খুশি, কালকে সে তার সায়ানের কাছে যাবে। কিন্তু আবার তার বিশেষ হচ্ছে না যে আমি তাকে যেতে দিচ্ছি। আসলে আমি কি তা শুধু আমি জানি। কিন্তু এতে রুহি কি? তাকে কালকে সায়ানের কাছে যেতে দিলেই সে খুশি। তাই এত বেশি চিন্তা না করে রুহি ঘুমিয়ে পড়ে। তার শুধু কালকে দিনটারই অপেক্ষা। রাত প্রায় 3টা। মদ হাতে নিয়ে সাথে রোলিংয়ে বসে আছি। চোখ দিয়ে পানি পড়ছে, রাগও লাগছে, আবার কষ্ট হচ্ছে। আমি হঠাৎ বাঁকা এসে জোরে জোরে চিল্লিয়ে বললাম, তুমি কি ভেবেছো রুহি, আমি তোমাকে এত সহজে যেতে দেব? পুরো 1টা বছর ধরে আমি তোমাকে ভালোবাসি। এত সহজে তো তোমাকে ছেড়ে দেওয়া যায় না। এত বোকায় না আমি যে এত কিছু করে আবার তোমাকে যেতে দেব? অপেক্ষা করছি তোমাকে পাওয়ার, জোর করে না, ভালোবেসে আপন করবো তোমায়, তাই যেতে দিচ্ছি। কিন্তু তোমার উপর আমার সবসময় নজর থাকবে। আর ওই ছেলেটা, ওর জন্য যদি তুমি আমার হচ্ছ না, তাই না? আমি আমি তাকে সরিয়ে দেবো আমাদের জীবন থেকে। থাকবে নাকি আমাদের মাঝে শুধু কয়েকটা মাস, তারপর আমি আবার তোমার কাছে চলে আসবো। ভালো থেকে রুহি, আবার দেখা হবে আমাদের। ভালোবাসার মানুষকে তো আর চলে যেতে দিব না, তাই ফিরে আসবো আবার। ভালোবাসি রুহি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। বলে মদের বোতলে কয়েকটা চুমুক দিলাম। সকালে ঘুম থেকে উঠতেই রুহি খুশি খুশি লাগছে। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে সাহেল সবাই বসে আছে। সাহেলকে দেখে রুহি কিছুটা অবাক হয়। বুড়ুকুসকে তাকাতেই সাহেল রুহিকে হাসি মুখে বলে, কেমন আছো রুহি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো আছি আর কি। আচ্ছা, আপনি এখানে যে? তোমাকে ঢাকায় নিয়ে যেতে এসেছি। উনি যাবেন না দিতে? উনি কে? রুহান যাবেন না আমাকে নিয়ে আসতে? না, ওর একটা কাজ আছে, তাই সকাল সকাল চলে গেছে বাইরে। আমাকে রাতে বলেছিল যেন তোমাকে এখানে এসে আবার ঢাকায় দিয়ে যাই। ও আচ্ছা, তাহলে চলেন। নাস্তা খেয়ে নি, তারপর যাব। আচ্ছা। তারপর তারা দুজনেই নাস্তা খাওয়া শুরু করলো। প্রায় কিছুক্ষণ পর নাস্তা খাওয়া শেষ করে সাহেল আর রুহি গাড়িতে বসে এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। এয়ারপোর্টে বসে তারা সব ফর্মালিটি শেষ করে প্লেনে ওঠে। তারপর বসে থেকে সোজা ঢাকায়। এতটুকু পথে সাহেল আর রুহি তেমন কোনো কথা বলেনি, কিন্তু রুহিকে এয়ারপোর্ট থেকে তার হোস্টেলে দিয়ে আসার সময় সাহেল শুধু একটা কথাই বলে, রুহি, তুমি তো জানো রুহান একজন নেতার ছেলে। ওকে ওর পরিবারের সবাই ভালোবাসে। ওরা ওকে কোনো কিছু করতে মানা করে না। ও যা করতে চাইছো তাই করতে দিত। বলতে পারো সবার আদরেরও। এ শহরের সবচেয়ে বড় ভার্সিটির লিডার সে। জীবনে কোনো মেয়ের ধারের কাছেও সে যায়নি। ও বলতো ওর নাকি মেয়েদেরকে দেখলেই এনার্জি হয়। কিন্তু একদিন হঠাৎ একটা মেয়েকে দেখে পুরো পাগল হয়ে যায় সে। ওই মেয়েটার জন্য সারা দিন ওই মেয়েটাকে নিয়ে পড়ে থাকতো। পুরো 1টা বছর খুঁজছে সে ওই মেয়েটাকে। আর যখন খুঁজে পাই তখন মেয়েটার একটা ছেলের সাথে দেখে। এতে ও ভীষণ রেগে যায়। ছোটবেলা থেকেই ও অনেক রাগী। রাগের বশে উল্টাপাল্টা কাজ করে ফেলে। আর রাগের বশেই তোমাকে কিডন্যাপ করে কষ্ট দিবে ভেবেছিল। কিন্তু জানো তো রুহিও তোমাকে ভালোবাসে, তাই কষ্ট দেয়নি। তুমি বলতে পারো সামান্য একটা
ছেলের সাথে দেখা তোমাকে এমনি কিডন্যাপ করেছে কেন? আসলে ও এমনই, যেটা ওর চাই সেটা ওর নিজের করবেই। তারপর কিছুক্ষণ চুপ থেকে সাহেল আবার বলে, ও তোমাকে সত্যিই ভালোবাসে রুহি। জানি না তোমাকে ও কেন যেতে দিচ্ছে, কিন্তু এটুকু বলতে পারবো ও তোমাকে নিজের করে ছাড়বেই, কারণ তুমি ওর ভালোবাসা। বলতে বলতে সাহেল গাড়ি থামিয়ে দেয়। রুহি জানালার দিকে তাকিয়েই দেখে সে তার হোস্টেলে এসে গেছে। দরজা খুলে গাড়ি থেকে নেমে সে সাহেলকে বলে, ভালো থাকবেন ভাইয়া। তুমিও ভালো থেকো পিচ্চি। রুহি একটা মুচকি এসে পা বাড়ায় নিজের গন্তব্যের দিকে। পিছনে একবার ফিরে তাকায় না সে। হয়তো অভিমান করেছে সাহেলের সাথে। সাহেলের কথাগুলো কেমন যেন লাগছে রুহির। 6 মাস পর রুহি তার কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ রুহির কেবিনের দরজায় নক করে। রুহি তাকে আসতে বলতেই সে রুহির কাছে এসে তাকে একটা কার্ড ধরিয়ে দেয় আর বলে, শ্রদ্ধেয় ডাক্তার রুহি, পরশুদিন আমার এঙ্গেজমেন্ট, তাই কি, তোর এঙ্গেজমেন্ট পরশুদিন আর তুই আমাকে এখন বলছিস? তুই তো জানিস আমি একটা কাজে ইন্ডিয়া গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হওয়ার কারণে কাউকে তেমন বলতে পারিনি। আজকে সময় আছে তাই এখন তোকে দিতে আসলাম। আচ্ছা শোন, তুই কালকে আমার বাসায় তোর লাগেজ নিয়ে আসবি। মোট 7 দিন থাকবি আমাদের বাসায়। কিন্তু রোদ, কোনো কিন্তু না, আমি স্যারের থেকে আমাদের দুজনের ছুটি নিয়ে নিব। এখন তোর আসার পালা। আমি তোর এঙ্গেজমেন্টের সময় আসবো রোদ, কালকে পারবো না। আমার কালকে একটা মিটিং আছে আর সেটা অনেক জরুরি। না, তুই কালকেই আসবি। প্লিজ রোদ, না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে আমার বৌভাত পর্যন্ত থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমায় এখন যেতে হবে, তুই কিন্তু আমার এঙ্গেজমেন্টের সময় চলে আসবি। হুম। এরপর ও চলে যায় আর রুহি তার কাজ করতে থাকে। অনেক কাজ বাকি রুহির। তার একমাত্র বেস্টের বিয়ে হবে। অনেক খুশি খুশি লাগছে তার। রোদ হলো রুহির বেস্ট ফ্রেন্ড আর তাদের দেখা হয়েছে আজ থেকে 5 মাস আগে। কীভাবে যেন তারা দুইজনের সাথে পরিচিত হয়, তারপর বন্ধুত্ব হয়ে যায়। এখন তারা বেস্ট ফ্রেন্ড। রোদ পেশায় রুহির মতো একজন ডাক্তার। রুহি আর রোদের মধ্যে অনেক মিল আছে যা তাদের বন্ধুত্বকে আরও মজবুত করে। রাত 8টা বাজে। রুহি তার কাজ শেষ করা মাত্রই হাসপাতাল থেকে বের হয়েছে। বাসায় যাওয়ার জন্য রিক্সা খুঁজছে, কিন্তু কোনো রিক্সায় আজকে পাচ্ছে না রুহি। তাই বাধ্য হয়ে হাঁটা শুরু করে সে। হঠাৎ বেখালিভাবে হাঁটতে গিয়ে রুহি পায়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই কেউ একজন রাত ধরে ফেলে। রুহি ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু অনুভব করতে না পেরে চোখ খুলতে দেখে একটা ছেলে তার হাত ধরে আছে, কিন্তু ছেলেটার মুখ দেখা যাচ্ছে না কারণ সে মাস্ক পরে আছে। কিন্তু ছেলেটার চোখগুলো কেন জানি রুহির খুব চেনা চেনা লাগছে। হঠাৎই রুহি অস্পষ্টভাবে বলে ওঠে, রোহান। রুহির কথা হয়তো ছেলেটা শুনছিল। ছেলেটার চোখ দেখে মনে হচ্ছিল সে হাসছে। রুহিকে সোজা দাঁড় করিয়ে তাকে কিছু বলতে না দিয়ে ছেলেটা সেখান থেকে চলে যায়। আর রুহি হাবলার মতো করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর রুহি অনেক চেষ্টা করে একটা রিক্সা জোগাড় করে বাসায় চলে যায়। পরের দিন সকালে রুহি নিজের সকল কাজ শেষ করে রাতের দিকে নিজের সব প্যাকিং শেষ করে। কালকে বিকেলের দিকে তাকে রোদের বাসায় যেতে হবে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে আসে রোদের এঙ্গেজমেন্টের দিন। রুহির কথা ছিল রোদের বাসায় বিকেলের দিকে যাওয়ার, কিন্তু হঠাৎই রুহির একটা কাজ পড়ে যায়। একজন বৃদ্ধ মহিলার চেক আপ করতে হয়, তাই সে বিকেলের দিকে রোদের বাসায় যেতে পারেনি। একেবারে রেডি হয়ে সন্ধ্যার দিকে রোদের বাসায় যায়। সেখানে গিয়ে রুহি যেন থমকে যায়। অনেক সুন্দর আর বিশাল বড় বাড়ি রোদের, সেখানে এঙ্গেজমেন্ট হবে রোদের। রুহি কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে থেকে গেটের ভিতরে ঢুকে। অবাক করার বিষয় হলো রুহি রোদের বাড়িতে ঢুকতে রোদের মা তাকে জড়িয়ে ধরে। রুহি রোদের মাকে ছবিতে দেখলেও সামনাসামনি কখনো দেখেনি, তাহলে এভাবে জড়িয়ে ধরলেন কেন তিনি, তা রুহি বুঝতে পারছে না। রুহি কিছু বলতে যাবে তার আগে তিনি বলে ওঠে, কেমন আছো রুহি? জি আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আচ্ছা আন্টি, আপনি কি আমাকে চেনেন? না মানে আমাদের কখনো তো দেখা হয়নি। আমি তোমাকে ছবিতে দেখেছি মা। রোদের কাছে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। ও আচ্ছা চলো তোমার রুম দেখিয়ে দিই। তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো, রোদকে আবার আংটি পরানো হবে। তোমার জন্যই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। ওনার কথা শুনে রুহি অনেকটা অবাক হয়ে, রুহিমা আসো তাড়াতাড়ি, পরে দেরি হয়ে যাবে। আন্টি আপনারা অনুষ্ঠান শুরু করেন, আমি তো রেডিই আছি। রুহিমা আমরা তো তোমার জন্য একটা গাউন কিনে রেখেছি, এখন যদি তুমি ওটা না পরো তাহলে আমরা কিন্তু রাগ করব। রোদের মার কথা শুনে রুহি কিছুই বুঝতে পারছে না। সে তো একজন পর, তাহলে এত যত্ন কেন নিচ্ছে? সব কিছু কেমন যেন ঝাপসা লাগছে রুহির। ইচ্ছে না থাকা সত্ত্বেও রোদের মার জোড়াজড়িতে রুহির গাউনটা পরতে হয়। হালকা সেজে রেডি হয়ে যায় রুহি। রেডি হয়ে নিচে নামতেই দেখে স্টেজের দিকে অনেক ভিড়, হয়তো আংটি পরানো হচ্ছে। রুহি আগ্রহ নিয়ে স্টেজের কাছে যেতে তার মাথায় 5 ভেঙে পড়ে।
কারণ রোদ সাহেলকে আংটি পড়াচ্ছে আর সাহেল রোদকে। আর তার চেয়ে অবাক করে বিষয় হলো সাহেল আর রোদের মাঝামাঝিতে আমি দাঁড়িয়ে আছি। আমি রুহির দিকে তাকিয়ে বাঁকা হাসছি। এসব দেখে রুহি নিজেকে সামলাতে পারছে না। অজানে কৌতূহল কাজ করছে তার। স্টেজের কাছে যেতে নেবে তার আগে রোদের মা রুহির হাত ধরে তাকে ওনাদের আত্মীয়দের সাথে পরিচয় করে দিচ্ছে, যেন রুহি তার দিদি মেয়ে। রুহি অনেক কষ্টে রোদের মার কাছ থেকে ছাড়াবে এদিক ওদিক আমাকে খুঁজতে থাকে। হঠাৎ আমি পেছন থেকে বলে উঠলাম, আমাকে খুঁজছো বুঝি যান? রুহি পেছনে ফিরতেই দেখে আমি দাঁড়িয়েছি। কেমন যেন এক ভয় কাজ করা শুরু করে রুহির মাঝে, আবার কেমন যেন মুগ্ধতাও। আগের থেকে বেশি সুন্দর হয়তো হয়ে গেছে রুহান, অনেক সুন্দর লাগছে তাকে, এসবই ভাবছে রুহি। আমি জানি আমি সুন্দর জান, যদি চাও আমাকে নানাভাবে টেস্ট করতে পারো, কিন্তু এইভাবে চোখ দিয়ে গেলে খাচ্ছ কেন? প্রচণ্ড রাগ হচ্ছে রুহির আমার উপর। তবে তা এখন দমে নিজের কৌতূহল মেটানোর জন্য কিছু বলতে যাবে তার আগে আমি রুহির হাত ধরে সবার আড়ালে একটা রুমে নিয়ে যাই। আপনি এখানে কিভাবে? গুন্ডারা তো সব জায়গায় থাকে, তাই না? আপনি গুন্ডা না মাফিয়া? এখন বলুন আপনি এখানে কিভাবে? গুন্ডার মাফে কি আলাদা? যেমন লেবুর শরবত 10 টাকা আর লেমন জুস 50 টাকা, তেমন এখন যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। কি জিজ্ঞেস করছিলে জানো? আপনি এখানে কিভাবে এসেছেন? আমি এখানে মনে নেই কিভাবে যেন এসেছে। উফ, বলুন। রুহির কথা শেষ হওয়ার আগে আমি রুহির গালে একটা চুমু দিই, তারপর বাঁকা এসে সেখান থেকে চলে যাই। এদিকে রুহি কিছুক্ষণ দম মেরে দাঁড়িয়ে থাকে। পরেক্ষণে আশেপাশে তাকে দেখে কেউ এখানে আসে কিনা ভেবে রুহি তাড়াতাড়ি রুমটার থেকে বের হয়ে নিচে আসে। তারপর এদিক ওদিক আমাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। প্রায় অনেকক্ষণ পরও যখন রুহি আমাকে পায় না, তখন সে সাহেলের কাছে স্টেজে যায় কিছু প্রশ্নের উত্তর নিতে। কিন্তু কপাল, যখন কিছু বলতে যাবে তখন রোদ আটকে দেয় তাকে। আর রুহি বেশ বুঝতে পারছে সাহেল তার সাথে কথা বলতে চাচ্ছে না, হয়তো উত্তরগুলো সে দিতে চায় না। ঘরের মধ্যে পায়চারি করছে রুহি। কিছুক্ষণ আগে অনুষ্ঠান শেষ হয়েছে আর সবাই যার যার রুমে এসেছে, কিন্তু রুহি এখনও আমাকে খুঁজে পায়নি, যা রুহির জন্য অত্যন্ত কষ্টদায়ক। কারণ সে তার প্রশ্নের উত্তর পায়নি এখনও, যার ফলে তার কৌতূহল এখনও রয়ে গেছে। আর এতে তার ঘুম আসবে না, হয়তো সারা রাত জেগে কাটাতে হবে তার। হঠাৎ রুহির মনে হলো তার রুমের দরজায় কেউ টোকা দিচ্ছে। দরজা খুলতে আচমকা কেউ তার হাত ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। देखा है तुझको जब से है मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया, मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे, अरे जो भी मैं कहूँगा तुझे लगता है ये गलत। पलट तेरा ध्यान किधर है ए तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है ए तेरा हीरो इधर है। প্রায় আধা ঘন্টা ধরে রুহি আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। এ পর্যন্ত অনেকবার আমাকে জিজ্ঞেস করেছে যে কেন তাকে এখানে এনেছি। প্রতিবারের মতোই আমি একটা বাঁকা হাসি দিই, যা রুহির কাছে অত্যন্ত বিরক্তিকর। আর বিরক্তিটা তখন চরম পৌঁছায় যখন আমি এই গানটা গাই। মনে মনে রুহি আমার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। আর সহ্য করতে পারল না রুহি। আমার গান গাওয়ার মাঝখানে সে বলে ওঠে, সমস্যা কি আপনার মিস্টার রুহান? এইভাবে আমাকে দাঁড় করিয়ে রেখেছেন কেন? কি বলবেন বলুন, না হলে আমাকে যেতে দিন। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে খুঁজছো, আর তাছাড়া তোমাকে তো বলতে হবে আমি এখানে কেন এসেছি, তাই না? এর জন্য সময় নিয়েছিলাম বলবো বলে। এখন যদি তুমি আমাকে সময় না দাও তাহলে থাক, আর কি করার, তুমি তোমার রুমে যাও। আমার কথাটা শুনে রুহি নিজেকে নিজেরই মারতে ইচ্ছা করছে। না মানে আমি কখন আপনাকে সময় দিলাম না? 1 ঘন্টা ধরে তো আপনি সময় নিয়ে যাচ্ছেন। আমি কি আপনাকে কিছু বলেছি? তাহলে একটু আগে কি বলেছিলে এগুলো ডাইনি? আমার কথাটা রুহিকে রাগানোর জন্য যথেষ্ট। রুহি প্রচণ্ড রাগ হচ্ছে আমার উপর, কিন্তু তবুও নিজের রাগ সামলে সে আমাকে বলে, দেখুন আমার দেরি হয়ে গিয়েছিল তাই বলেছিলাম। ও আচ্ছা, ডাইনির মা। আমার দেরি হয়ে যাচ্ছে রুহান, আপনি কি আমাকে বলবেন? না, আর একটু পরে বলবো। আপনি থাকেন, আপনার বলবো নিয়ে আমি গেলাম। বলে রুহি চলে যেতে নিলে আমি রুহিকে একটানে দেয়ালের সাথে চেপে ধরি। তারপর রুহির মুখে একবার ফু দেই আর বলে, তুমি যার বিয়েতে এসেছো সে আমার বোন। মানে? হ্যাঁ, জানো তো রুহি, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই হয়তো তুমি আমার কাছে আবার চলে এসেছো। আমি বিশ্বাস করি না আপনি ইচ্ছে করে আমাকে এখানে এনেছেন। কিভাবে? আপনার জীবনেও না, রোদ তোমার ব্যাপারে কিছুই জানে না। ও শুধু জানে তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই বিয়েতে দাওয়াত দিয়েছি তোমাকে। তাই? তাহলে আপনি কিভাবে জানেন রোদ আমাকে বিয়ের দাওয়াত দিয়েছে? আর তাছাড়া আপনার মা আমাকে এত ভালো করে চিনেন কিভাবে? আমি ছোটবেলা থেকে আমার মার সাথে ছোট বড় সব কথা শেয়ার করতাম।
এটাও করি, তাই মা তোমাকে চেনে। আর যদি বলো রোদের কথা, ও জানে না আমি তোমাকে ভালোবাসি, অথবা আমার আর তোমার আগেও দেখা হয়েছে। তাহলে আপনি যখন সাহেলের সাথে কথা বলতে গিয়েছিলেন, ও আমাকে তার সাথে কথা বলতে আটকাচ্ছিলেন কেন? তোমার আর রোদের ফ্রেন্ডশিপ তো অনেক দিনের, তাই না? তাহলে তো তোমার জানারই কথা। যে কোনো আনন্দের মুহূর্তে হলে রোদ কাউকে কিছু বলতে না দিয়ে নিজেরই বকবক করা শুরু করে। ও তখন তোমার সাথে ওর আনন্দের কথাগুলো বলছিল, তাই না? হুম। আর তাছাড়া আমি জানতাম তুমি এখানে আসবে, কারণ ওর বিয়ে ঠিক হওয়ার 3 দিন পর কাকে কাকে আমরা বিয়েতে দাওয়াত দিব সেটা লিস্ট করছিলাম। তখন রোদ তোমার কথা বলে, তখন পাত্তা দিইনি। বাট এর কয়েকদিন পরে আমি রোদের ফোনে তোমার ছবি দেখি। অ্যান্ড যখন রোদকে জিজ্ঞেস করি তোমার ছবি ওর ফোনে কেন, তখন ও বলে তুমি ওর বেস্ট ফ্রেন্ড। বিশ্বাস করো, আমার থেকে বেশি খুশি কেউই ছিল না তখন। ভেবেছিলাম অন্যভাবে তোমাকে আপন করে নেব, কিন্তু কি করব ভেবে পাচ্ছিলাম না। আর নিয়ে তো দেখো, সে মিলে দিয়েছে তোমাকে আমার সাথে। সো এখন আর আমি তোমাকে ছাড়ছি না ভাইজান, অ্যান্ড বি রেডি। এখন দেখি প্রতিটা মুহূর্তে তুমি আমাকে মনে করবে রুহি পাখি, আর আমি ছাড়া আর কাউকে কল্পনা করতে পারবে না তুমি। এখন সকাল প্রায় 10টা, সব এখন মার্কেটে যাবে বিয়েতে কিছু কেনাকাটা করতে। সাহেল, মা, রোদ, প্রিয়া। প্রিয়া হচ্ছে আমার ফুফাতো বোন, রুহি আর আমি, আরও বেশ কয়েকজন যাচ্ছে। রুহি খুব খুশি মনে রেডি হয়ে নিচে যায় সবার কাছে, কিন্তু তার খুশিটা দীর্ঘস্থায়ী হয় না, কারণ মাইক্রোতে রুহির বসার জায়গায় নেই। সবাই তাকে আমার সাথে বাইকে করে যেতে বলছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রুহি আমার বাইকে উঠে বসে। রুহি বসতে আমি বলে উঠি, শোনো, যদি তোমার হাত পা ভাঙে তাহলে কিন্তু আমার দোষ নেই। মানে? না মানে যেভাবে বসেছো, বাইক স্টার্ট দিলেই তো টুস করে পড়ে ঠাস করে শব্দ হবে, তারপর হাত পা ফুট করে ভেঙে যাবে। আপনাকে বলছে। আমি কিছু না বলে বাইকটা একটু উপরে উঠাই, সাথে সাথে রুহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আরে আরে, কি করছেনটা কি? মাথার স্ক্রু কি ঢিলে নাকি? না না, তা কেন হবে, স্ক্রুগুলো খুলে হয়তো এতক্ষণে পড়েও গেছে। অসভ্য। ভদ্র সিমরি। রুহি একটা বেঞ্চকে দিল শুধু, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ রুহি খেয়াল করলো আমি তারা যে মার্কেটের দিকে যাবে সে রাস্তা দিয়ে যাচ্ছে না, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তা দেখে রুহি চিল্লে ওঠে, এই এই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো মার্কেটের রাস্তা না। আমাদের রোমাঞ্চের রাস্তা। আজ প্রায় 2 মাস পর নিচের দেশে ফিরবে সায়ান। এখন সে প্লেনে বসে আছে। সব পাল্টে গেছে তার জীবনে। এখন তার বাড়ি গাড়ি সব আছে, যা 2 মাস আগে ছিল না। এখন সে পরিপূর্ণ। সব ভুল বোঝাবুঝি শেষ করবে সে, তার স্ত্রীকে বোঝাবে। কিন্তু তার প্রিয়তমা যদি না বোঝে, তাহলে তার আর কিছু করারই থাকবে না, সবই বৃথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ান। এদিকে একটা পার্কে বেঞ্চে রুহি আর আমি বসে আছি। আমি সামনের টেবিলে আমার 2 পা রেখে আরামসে বসে বসে কোক খাচ্ছে, আর রুহি আমার পা টিপে দিচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা ধরে এই কাজ করছে রুহি। ভীষণ বিরক্ত লাগছে তার। আর আমার তো আরামের শেষ নেই। আর কতক্ষণ এভাবে বসে থাকবো? রুহান, আপনি আমাকে বলছেন আপনার পা টিপে দিলে আপনি আমাকে মার্কেটে নিয়ে যাবেন, এখনো নিয়ে যাচ্ছেন না কেন? হ্যাঁ, বসে বসে কোক খাচ্ছেন খালি। কেন, তোমার কি খেতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ করতেছে। এখন কি করবেন? রুহি, ওইদিকে ফেরো, আমার কোকে নজর দিবা না। আমি চাই না তোমার বদদোয়ায় আমার পেট খারাপ হোক। আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো তুমি আমার পা টিপছো না কেন? টিপো তাড়াতাড়ি, ভীষণ ব্যথা করছে পায়ে। দেখুন মিস্টার রুহান। জি মিস পাংখা। কি পাংখা? হ্যাঁ, নাম শোনো না জীবনেও? আরে এটা নিয়ে একটা গানও আছে না, কি জানি, ও হ্যাঁ মনে পড়েছে। পাংখা 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 উপরে, পাংখার নিচে, সামনে পাংখা, সবখানে পাংখা, আমার কাছেও পাংখা। এটা কোন ধরনের গান? আমার যতটুকু মনে পড়ে মমতাজ আন্টির গান তো এমন ছিল না। আরে এটা তোমার প্রতিভা, দেখো কি সুন্দর গান বানিয়েছি আমি। যে প্রতিভা এক আনাও কেউ কিনবে না। হ্যাঁ তোমাকে বলেছে। রুহান, এগুলো বাদ দিন, আমাকে সবার কাছে মার্কেটে নিয়ে যান প্লিজ। নো প্লিজ। নো বেবি নো। উফ, অসহ্য। উফ, হাস্যকর। রুহি আর কিছু বললো না, চুপচাপ বসে আছে ব্রেঞ্জে, মাথাটা একদম গরম হয়ে আছে তার। রুহিগুলো ভাবছে। হঠাৎ আমি রুহির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠি, রুহি। কি? শোনো না। কি হয়েছে কি আপনার? হ্যাঁ, এত জ্বালান কেন? আমি হিসু করব। কি? না মানে আমার হিসু আসছে, আমি হিসু করব। তো যান না, আমাকে বলতেছেন কেন? তুমিও আসো না। আপনার কি মাথা ঠিক আছে মিস্টার রুহান? যান এখান থেকে। আমি অসহায় মুখ করে সেখান থেকে চলে যাই।
আর রুহি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। এদিকে আমি সাহেলকে আগে মেসেজ করে দিয়েছি যে আমার আর রুহির মার্কেট আসতে একটু দেরি হবে, তাই সাহেল এখানে সবটা সামলে নিয়েছে। রোদ আর সবাই শাড়ি সিলেক্ট করছিল, তখনই রোদ হঠাৎ সাহেলকে বলে ওঠে, আচ্ছা সাহিল, রুহি কি তোমাকে আগে থেকেই চিনে, না মানে তোমাদেরকে দেখে মনে হলো তোমরা দুজন দুজনকে চিনো? চিনি। কিভাবে? এখন না, রাতে ছাদে বলবো। ওকে। আচ্ছা রোদ, শুনো, হুম। তোমাকে না খুব সুন্দর লাগলো এই লাল শাড়িতে। কথা শুনে রোদ লজ্জা পেয়ে যায়। তাদেরকে পেছন থেকে হঠাৎই কেউ বলে ওঠে, শাকচুনিরা বুঝি আবার লজ্জা পায় নাকি? রুহান, শাকচুন্নি হবে তোর বউ। খবরদার, আমার বউকে কিছু বলবে না। তুইও আমার বউকে কিছু বলবি না। বউ কিসের রে তোর? এখন বিয়ে হয়েছে তোদের? হয় নাই, হবে। দেখা যাবে। থাক সাহেল ভাই, ওনাকে কিছু বলে লাভ নেই। গাধারা নিজে নিজে যা বোঝে আর কি। ওই গাধা বলতে তুমি কি বোঝাচ্ছ? হ্যাঁ, আপনার মাথা। তোমারও মাথা। রুহি আমাকে পাত্তা না দিয়ে রোদের সাথে শাড়ি দেখতে ব্যস্ত হয়ে যায়। কেউ যে রুহির দিকে তাকিয়ে আছে এত রুহির কোনো খেয়ালই নেই। সে তো শাড়ি এক মনে দেখে যাচ্ছে। হঠাৎ একটা শাড়ি রুহির দিকে এগিয়ে দিয়ে মা রুহিকে পরে আসতে বলে। রুহি শতবারণ করার পরেও রুহিকে ওই শাড়ি নিতে হয়। ট্রায়াল রুমের একটু দূরে আমি দাঁড়িয়েছিলাম, তাই ট্রায়াল রুমে যাওয়ার সময় রুহি আমাকে একটা ভেঁচকি দেয়। সাথে সাথে আমি একটা ভেঁচকি দিই রুহিকে। তা দেখে সাহেল জোরে জোরে এসে দেয় আর বলে, তুইও পারিসও। मेरे जान के लिए तो मेरा जान भी कुर्बान है मेरे दोस्त। কিছুক্ষণ পর রুহি শাড়িটা পরে বের হয়। আমি মনে হয় অনেকটা শখ খাই। অপলক দৃষ্টিতে তাকিয়েছি রুহির দিকে। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে আমার। ইচ্ছে করছে এখনই রুহিকে একটু ছুঁয়ে দিই। প্রায় বেশ কিছুক্ষণ পর যখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন আমি চোখ বন্ধ করে ভাবতে থাকি রুহিকে ডাইনির মতো লাগছে। ব্যাস, কাজ হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করা যেন সহজ হয়ে গেছে আমার। আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাবো সকিনা বানু? বিছানায় আয়েশ করে বসে নিজের নখ দেখতে দেখতে বললাম কথাটা শুনে রুহি হাবলার মতো আমার দিকে তাকিয়ে আছে। একবার আমার দিকে তাকায় তো আরেকবার নিজের দিকে তাকায়, তারপর জোরে একটা চিল্লানি দেয় সে। কারণ কিছু বুঝলে না তো? তাহলে শুনুন। মার্কেট থেকে শপিং করে বাসায় আসতে প্রায় রাত 9টা বেজে যায়। বাইরে থেকে খেয়ে এসেছি সবাই। বাসায় এসে সবাই যার যার রুমে চলে যায়। রুহি নিজের রুমে যেতে নেবে তখনই আমি গান গাওয়া শুরু করি। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहा जाए हम, तू तो दिखती है डाइनी की बहन। হোয়াট? ডাইনির বোন? আমি আর কিছু না বলে বাঁশি বাজাতে বাজাতে নিজের প্যান্টের পকেটে হাত রেখে স্টার করে নিজের রুমে চলে যাই। রুহির দিকে তাকাবার প্রয়োজনই বোধ করলাম না। আমি যেতে রুহি একটা চিল্লানি দিয়ে নিজের মাথায় চুলগুলো চেপে ধরে। অসহ্য লাগে তার রোহনকে। রুহি খুব ক্লান্ত আজকে। রুমে শেষে ওয়াশরুমে চলে যায়। তারপর ওয়াশরুম থেকে বের হতেই দেখে আমি তার বিছানায় পায়ের পর পাতুলে বসে নিজের নখ পর্যবেক্ষণ করছি। কিন্তু আমি এখানে আসলাম কিভাবে, এটাই ভাবছে রুহি। রুমের দরজা তো বন্ধ, তাছাড়া রুহি শুধু একটা টাওয়াল গায়ে বেঁচে আছে। রুহি বড় বড় চোখ করে তাকিয়েছিল। তখন আমি তাকে এই কথাটা বলি, আর তখনই রুহির হোশ আসে আর সে টাওয়াল পরে আসে। তাই রুহি আর কিছু না ভেবে জোরে একটা চিল্লানি দিয়ে দেয়। এতে আমার গায়ে যেন কিছুই যায় আসে না। আমি আগের মতোই বসে বসে আমার নখ পর্যবেক্ষণ করছি। তোমার কষ্ট হয় তাই না রুহি? এমন ফাটা গলায় আওয়াজ নিয়ে খুব কষ্ট হয় তোমার? ভাগ্যিস রুমটা সাউন্ড প্রুফ, না হলে হয়তো এতক্ষণে বাড়ির সবাইকে হসপিটালে অ্যাডমিট হতে হতো। আমার কথা শুনে রুহি রাগে গজগজ করা শুরু করে দেয়। রাগি গলায় বলে, তাহলে আপনি এখনো এখানে বসে আছেন কেন? যান হসপিটালে যান। বিকজ আই এম এ সুপারম্যান। সুপারম্যান? আন্ডা? তোমার আন্ডা খেতে ইচ্ছে করলে যাও কিচেনে যেয়ে আন্ডা বানাই খাও, পারলে আমার জন্য আইনো। আমি ভেরি হাংরি। যদি পারতাম তোমাকে উইদাউট ওয়াটার খেয়ে ফেলতাম। আহ, কত ইয়ামি। হোয়াট? এবার আমি রুহির দিকে তাকাই আর এক দৃষ্টিতে রুহিকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকি। সাথে সাথে রুহি নিজেকে ডাকতে শুরু করে। তা দেখে আমি একটা বাঁকা হেসে বললাম, ইউ লুকিং সো শাকসুনি বেবি। এত সুন্দর কখন থেকে হলে তুমি? ট্রাস্ট মি, তোমার মতো ডাইনি আমি জীবনেও দেখিনি। কি বদপোলা! আমি বলছি আমাকে দেখতে, আর আপনি আসছেন কিভাবে এখানে? আই এম এ সুপার হিরো জান, তোমার কাছে আসতে আমাকে কেউ আটকাতে পারে না। রুহান, আপনি আমার ঘরে কিভাবে এসেছেন? উফ, দজাল মায়া, সব জানতে হয়, না জানলে হয় না। রুহি রেগে যায়। আরে তোমার বারান্দা দিয়ে আসছি। কি? কিভাবে? কিভাবে? পাইপ দিয়ে। সাচ এ ইন্টারেস্টিং পারসন। যান, আপনার রুমে যান।
ওকে বেবি, অ্যান্ড ওয়ান থিং, ইউ আর রিয়েলি লুকিং শাকসুনি। বলে আমি রুহির গালে একটা চুমু দিয়ে বাঁশি বাজাতে বাজাতে প্যান্টের পকেটে হাত দিয়ে চলে যেতে নিই। তারপর কি যেন মনে করে আবার দরজার কাছেই থেমে যাই আর রুহির দিকে তাকিয়ে বললাম, বেবি তুমি কি আমাদের হানিমুনে এভাবেই থাকবা? না মানে তাহলে তো আমার অজ্ঞান হতে হবে। পুরো বাড়ি জুড়ে খুশির আমেজ ছড়িয়েছে, ছড়াবেই না কেন? আজ যে রোদের গায়ে হলুদ, সবাই আনন্দের সাথে কাজ করছে, শুধু দুইজন ছাড়া। দেখুন রুহান, স্টেজে গাঁদা ফুল দিব, গোলাপ ফুল না। কেন কেন? গোলাপ ফুল দিয়ে কী হয়? কারণ হলুদে কেউ গোলাপ ফুল নিয়ে স্টেজ ডেকোরেশন করে না, করলেও সেটা সুন্দর লাগে না। গাঁদা ফুলই বেস্ট, আর এটাই সুন্দর, বুঝছেন? কেউ করে না তো কি হয়েছে, আমরা করব। উফ মিস্টার রুহান, আচ্ছা একটা কাজ করি, গাঁদা ফুলের গুলো মাঝখানে একটা একটা করে গোলাপ লাগিয়ে সেটা থেকে আধা হাত দূরত্ব রেখে আরেকটা গোলাপ লাগাবো। এমনটা করে যদি স্টেজ ডেকোরেশন করি তাহলে কেমন হয়? বাহ, অনেক সুন্দর তো। দেখছিস রোদ, আমার কত প্রতিভা। কি আপনার প্রতিভা মানে? এটা তো আমি বলছি। আমি রুহির গাল টেনে বললাম, আরে যে রাগ করো কেন, তোমার সবই তো আমার, তাই না? আহারে প্রেম। তুইও রোদ, দাঁড়া, তুই কিভাবে? আরে তুমি জানো না জান, রোদ আর সাহেল তো কত ইটিস পিটিস করে, কালকে রাতেও করেছে সাথে। তাই আর কি, কথায় কথায় প্রেমালাপ করতে গিয়ে আমাদের প্রেম কাহিনীটা শুনে ফেলেছে। সরজা। বলে রোদ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। রোদ চলে যেতে আমি রুহিকে হালকা ধাক্কা দিয়ে লজ্জাপর ভঙ্গিতে বললাম, বেবি আমরা কখন রাতে সাথে বসে বসে ডিপিটিস করবো? অসহ্যকর। বলে রুহি সেখান থেকে চলে যায়। আমি রুহিকে চালানোর জন্য ওর পিছনেই। রুহি বসে বসে গাঁদা ফুল ছিঁড়ে একটা প্লেটে রাখছে, আর আমি হুট করে গিয়েই রুহির মুখে ফু দেওয়া শুরু করি আর প্লেট থেকে ফুল নিয়ে রুহিকে মারা শুরু করি। সমস্যা কি আপনার রুহান? পেন দিচ্ছেন কেন? না ভাবছি তোমার আমার বিয়ে হলে 100টা বেবি নিব নাকি 200টা। আপনি এখান থেকে যাবেন নাকি আমি আপনাকে মারবো? হবু বরকে এমন বললো না মাই ডিয়ার, পাপ হবে পাপ। দাঁড়ান, আপনার পাপ দেখাচ্ছি। বলেই আমাকে মারতে দেবে অমনি আমি সরে যাই সেখান থেকে, আর সবার সামনে রুহিকে একটা গালে চুমু দিয়ে দিই। তা যেন রুহিকে আরও রাগিয়ে দেয়। আমি দৌড়াচ্ছি, রুহি আমাকে মারার জন্য আমার পিছে পিছে দৌড়াচ্ছে। হঠাৎ একজন বাড়ির ভিতরে ঢুকে, যাকে দেখে রুহি থমকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে ব্যক্তিটির দিকে, তার ঘোর ভাঙে রোদের কথায়। রুহি, এটা সায়ান, প্রিয়ার হাজবেন্ড। কথা শুনে রুহি কী করবে বুঝতে পারছে না। এর মধ্যে হঠাৎ পেয়ে এসে শায়নকে জড়িয়ে ধরে। না, আর সামলাতে পারছে না রুহি নিজেকে। কী দোষ করেছিল সে, এভাবে না বলে তাকে কেন ছেড়ে গিয়েছিল? আচ্ছা গিয়েছিল তো গিয়েছিলই, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে করলো কেন সে? রুহির এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। রুহির এভাবে চলে যায় রোদ বেশ অবাক হয়ে। রুহিকে ডাকতে যাবে তখনই সাহেল তাকে চুপ থাকতে বলে। আমি বেশ কিছুক্ষণ ধরে রুহিকে সারা বাড়িতেই খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও রুহির দেখা নেই। শেষ পর্যন্ত আমি রুহিকে ছাদের এক কোণে গুড়ি সুতিয়ে মেরে কান্না করতে দেখতে পাই। আমি জানতাম হয়তো এমনই করবে রুহি। আমি চুপচাপ রুহির পাশে বসি। তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে রুহির নাম ধরে ডাকতেই রুহি আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, যেন অনেকক্ষণ পর সে একটা আশ্রয় পেয়েছে। রুহি কান্না করতে করতে আমাকে বলে, কেন আমার সাথে এমন হয় রুহান? সবাই ছেড়ে চলে যায় আমাকে, জন্ম হওয়ার পর মা বাবা ছেড়ে চলে যায়, আর এখন? আচ্ছা রুহি, তুমি যাকে ভালোবাসো সে কি প্রিয়ার হাজবেন্ড সায়ানি নাকি অন্য কেউ? কথাটা শুনে রুহি আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে, তারপর উত্তর দেয়, সত্যি বলতে কি সায়ান তো এখন প্রিয়ার বর, তাদের মাঝখানে রুহি আসতে চায় না। এখন যদি সে বলে সায়ানি সেই ছেলে যাকে রুহি ভালোবাসে আর সায়ান তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে প্রিয়া হয়তো তা মেনে নিতে পারবে না। রুহি চায় না তার মতো অন্য কেউ কষ্ট পাক। তাছাড়া আমি হয়তো এটা জানার পর সায়ানকে ছাড়বো না, তাই মিথ্যা বলে সে। কিন্তু রুহিকে জানে যে রোহানের কারণে সায়ান তাকে ছেড়ে চলে গেছে। আমি মনে মনে বলছি, আমি জানি তুমি কেন বলছো না সায়ান সেই ছেলে যাকে তুমি ভালোবাসো, হয়তো আমার ভয়ে। সত্যি বলতে কি আমি তেমনটা করতে চাইনি, কিন্তু সেটা না করলে হয়তো তুমি আমার হতে না। তাছাড়া সায়নি বা তোমাকে কেমন ভালোবাসে, সামান্য টাকার জন্য তোমাকে ছেড়ে দিল। অবশ্য তার ভাব অসুস্থ ছিল বোধহয় আমার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু তাও আমি সায়নকে 2টা চয়েস দিয়েছিলাম। 1, ওর বাবার চিকিৎসার টাকা আমি ওকে দেবো, কিন্তু ওকে আমার কোম্পানি থেকে 1 বছরের জন্য বিদেশ যেতে হবে। আর 2, আমার বোন প্রিয়াকে বিয়ে করতে হবে। তাহলে আমি ওকে বিয়ের 5 মাস পরে অনেক টাকা দিব, যা দিয়ে ওর টাকা বাড়ি গাড়ি সবই থাকবে। ও কিন্তু 2 নম্বরটাই চয়েস করে। এতে কি আমার দোষ ছিল? হয়তো, আবার হয়তো না। কিন্তু একটা মজার ব্যাপার কি জানো রুহি, এত কিছু করার পরও কেউ জানে না যে আমি তোমাকে আর সায়ানকে আলাদা করেছি।
ইভেন সায়নও না। ও শুধু জানে যে আমি ওকে সাহায্য করেছি ওর বাবার চিকিৎসার টাকা দিয়ে, আর বিনিময়ে আমার কোম্পানিতে একটা কর্মচারী বানিয়েছি জাস্ট। কিন্তু আমি এটাও জানি একটু হলেও সায়নের মনে খটকা লেগেছে আমি কেন ওর জন্য এসব করেছি। আর ওর উত্তর কি জানা ছিল? প্রিয়া ওকে ভালোবাসে, এটাই। অনেক কষ্ট করতে হয়েছে তোমাকে পাওয়ার জন্য। এদিকে ভুল কি সঠিক আমি জানি না, শুধু এটাই জানি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ফেয়ার। অনেক কষ্ট পেয়েছো তুমি ওই সায়নের জন্য, তাই না রুহি? আর কাঁদতে দেবো না আমি তোমাকে ওর জন্য। যদি কাঁদো তাহলে জিন্দা পুঁতে দেবো ওকে আমি, ভেবে রুহিকে আরও শক্ত করে জড়ে ধরেই। প্রায় বেশ কিছুক্ষণ পর রুহি একটু শান্ত হয়। রুহি শান্ত হতেই আমি রুহির কপাল একটা ভালোবাসার স্পর্শ দিই। কি হয়েছে তা তো বললা না, কিন্তু এভাবে বসে থাকলে কিন্তু হবে না। প্রায় সন্ধ্যা নেমে আসছে, হলুদের অনেক কাজ এখনো বাকি আছে। চলো চলো, অনেক কাজ করতে হবে আমাদের। রুহি কিছু না বলে আমার কথা মতো নিচে যেয়ে কাজ করতে শুরু করে। প্রায় কিছুক্ষণ পরপরই রুহি শায়নকে আর চোখে চোখে দেখছে, শায়নও তাই। কেন করলো শায়ন ওর সাথে এমন? বারবার খালি এই প্রশ্নটাই রুহির মাথায় ঘুরছে। যখনই তার আর শায়নের চোখ মিলে যাচ্ছে তখনই রুহির কষ্টটা আরও বেড়ে যাচ্ছে। বুক ফেটে কান্না আসছে তার, কিন্তু কান্না করলে চলবে না। শায়ন তো দিব্যি ভালো আছে, তাহলে রুহি কেন থাকবে না? রুহি আর কান্না করবে না, শক্ত হতে হবে তাকে ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে রুহি। বাড়ির সবাই আর গেস্টরা মিলে বাড়ির পেছনের বড় মাঠটায় হলুদের অনুষ্ঠান করছে। হলুদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু রুহির এখনো কোনো খবরই নেই। অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি রুহির জন্য। প্রায় কিছুক্ষণ পর অপেক্ষার প্রহর কাটে আর রুহি এসে উপস্থিত হয় সবার কাছে। এসে যেন ব্যস্ত হয়ে যায় রুহি এটা ওটা কাজে। তার কোনো খেয়ালই নেই যে দুজন মানুষ তার দিকে লোভানি দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন হলাম আমি, আরেকজন শায়ন। রুহি আজকে হলুদ ডালা শাড়ি পরেছে, চুলগুলো সিল্কি, কোমরে বেচা, হালকা সাজ, নাকি সাদা পাথরের নথ, আর মুখে মিষ্টি হাসি। এতটুকুই যেন আমাকে প্রেমে কাতর করার জন্য যথেষ্ট। আমি একদিনে রুহির দিকে তাকিয়ে আছি। কাজের মধ্যে রুহি পাশ ফিরতেই দেখে যে আমি ওর দিকে তাকিয়ে আছি। আমার চোখে কেমন যেন এক নেশা দেখতে পাচ্ছে সে। কেন জানি রুহির আমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। জিন্সের সাথে হলুদ পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা, বুকের কিছু বোতাম খোলা, ফলে আমার বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। একদম সাদা বুক, যেখানে লোম নেই বললেই চলে। বেল্টের শু, হাতে বড় কালো কড়ি, চুল স্পাই করা, আর মুখে বাঁকা হাসি। মারাত্মক একটা অবস্থা। রুহি আমার কাছ থেকে চোখ ফিরে আশেপাশে তাকাতেই দেখে সব মেয়েরা আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন এখনই খেয়ে ফেলবে। তা দেখে রুহি মনে মনে ভাবে, এত দেখার কি আছে? যেভাবে হা করে তাকায় আছে তাতে তো মনে হয় এখনই খেয়ে ফেলবে। তাছাড়া তো তাকানোর কি আছে? ছেলে জীবনে দেখোস নাই তোরা? আর এই খাডাস পোলারও দোষ আছে। এত স্টাইল করে আসার কি দরকার? মেয়ে যে তোর দিকে তাকায় থাকে, তোর কোনো খেয়াল আছে? থাকবো কেমনে? তুই তো চাষি, এটা বেটা বজ্জাত, ময়রা জানালাই পইরা। রুহি হলো ভাবছে, হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে রুহির সাথে কথা বলা শুরু করে দেয়, যা দেখে মুহূর্তেই আমার হাসি মাখা চেহারা হিংস্রতায় পরিণত হয়, যেখানে রুহির বিন্দুমাত্র কোনো খেয়ালই নেই। সাহেল আর রোদকে হলুদ লাগানোর পর রুহি হাত ধুতে বাড়ির ভিতরে যায়। তারপর হাত ধুতে আসতে নেবে তখনই হাতে টান অনুভব করে। সাথে সাথে রুহি চোখ বন্ধ করে ফেলে। আর যখন চোখ খোলে তখন আমার রাগী চেহারা দেখতে পায়। এটা দেখে রুহি কয়েকটা ডোক গেলে কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে বলে, রুহান প্লিজ আমাকে ছাড়ুন, আমি যাব। আমি কিছু না বলে আমার হাতে থাকা বাটি থেকে একটু হলুদ রুহির হাতে দিই। তারপর রুহির হাতে থাকা হলুদ নিজে দুই গালে লাগাই। আর রুহি চুপ করে দাঁড়িয়ে আছে। আমার এই রাগী চেহারা দেখে সাহস পাচ্ছে না কিছু বলার। তাছাড়া সে জানে আমার রাগ সম্পর্কে। আচমকা আমি আমার গালে থাকা হলুদ রুহির গালে নিজের গাল দিয়ে লাগাতে থাকি। রুহি কেন জানি কিছু বলতে পারছে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ রুহি নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া পায়। সাথে সাথে রুহি নিজের চোখ খুলে ফেলে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে বুঝতে পারছে না আসলে কি আমি তাকে ঠোঁটে চুমু দিয়েছি নাকি দেয়নি, কিন্তু রুহি ঠোঁটে যে এখন সেই উষ্ণ ছোঁয়া লেগে আছে। আর এদিকে শায়ন অনেক চেষ্টা করছে রুহির সাথে কথা বলতে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ। তার স্ত্রী প্রিয়াকে সে বুঝে শুনে ডিভোর্স নিতে পারবে, কিন্তু তার প্রিয়তমা কি বুঝবে তার অনিচ্ছাকৃত ভুল? সে যে নিরুপায় ছিল সে সময়। এদিকে বৃষ্টি দেবেছিল রুহি। আমি হঠাৎ করে রুহির জামার ভিতর দিয়ে হাত ঢোকে দিয়ে তাকে জড়িয়ে ধরি। তার কাঁধে চুল সরিয়ে ঘন ঘন চুমু দিতে থাকি। আচম কেমন হয় রুহি পুরো ফ্রিজ হয়ে যায়। আমার শ্বাস রুহির কাঁধে পড়ছে, এই শ্বাসটা রুহির খুব চেনা। হঠাৎ আমার কথায় রুহির ধ্যান ভাঙে। ইউ নো হোয়াট, ইউ লুকিং সো হট। খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার, আই জাস্ট কান্ট কন্ট্রোল। কথাটা শোনা মাত্র রুহি আমাকে জোরে একটা ধাক্কা দেয়। সাথে সাথে
আমি রুহির কাছ থেকে কিছুটা দূরে সরে যাই। আপনার সমস্যা কি রুহান? সব সময় এমন কেন করেন আপনি? আর আপনি এখানে কিভাবে? তুমি এখানে কেন? ঘুমাতে যাব তখন দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। আমার ছোটবেলা থেকেই বৃষ্টি খুব পছন্দ। যখনই বৃষ্টি হয় তখন আমি বৃষ্টিতে ভিজি, তাই নিজেকে আটকাতে পারিনি আর ছাদে চলে আসি। কিন্তু আপনি এত রাতে এখানে কেন? মাই জান, সত্যি বলতে বৃষ্টি আমার এত পছন্দ না, কিন্তু তুমি যখন বৃষ্টিতে ভিজছিলে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই চলে এলাম তোমাকে সঙ্গ দিতে। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি এখানে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব, তাই তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে ছিলে না। তোমাকে খুঁজতে খুঁজতে এখানে পাই বলেই আমি রুহিকে একটা নিজের কাছে নিয়ে আসি। তারপর রুহির কোমর জড়িয়ে আমার একদম কাছে নিয়ে এসে বলি, চলো না জান, বিয়ে করে ফেলি। আই কান্ট কন্ট্রোল, খুব ইচ্ছে করছে তোমাকে নিজের করে পেতে। অসভ্য! অসভ্যের কি আছে, প্লিজ চলো না বিয়ে করি। তুমি বললে এখনই বিয়ে করতে পারবো, জাস্ট 1 ঘন্টা লাগবে সব অ্যারেঞ্জ করতে। তাড়াতাড়ি বিয়ে, তাড়াতাড়ি বাসর, অ্যান্ড তাড়াতাড়ি বেবি। ওকে, আমরা অনেকগুলো বেবি নেব, একদম তোমার মতো গুলোমুলো। দেখুন রুহান, তো দেখাও না, কে মানা করেছে? না না, এখন দেখালে পাপ হবে, বিয়ের পরেই দেখিও। ওকে রুহান চুপচাপ নিজের রুমে যান। কালকে আবার রোদের বিয়ে, অনেক কাজ আছে। তাহলে তুমি আসো, অনেকক্ষণ তো বৃষ্টিতে ভিজলে, জ্বর হয়ে যাবে তো। পরে আমি কাকে জ্বালাবো, তুমি তো সারাদিন শুয়েই থাকবে। উফ রুহান, আপনিও পারেন, এখন চলুন। বলে রুহি যেতে নিলে আমি রুহিকে কোলে তুলে নিই আর বলি, তোমার তো কষ্ট করে নিজের রুমে যেতে হবে না, আমি আছি না। বলে রুহিকে তার রুমে নিয়ে আসি আর নিজে চলে যাই নিজের রুমে। কিন্তু রুমে যাওয়ার আগে রুহিকে কপালে একটা ডিপ কিস দিয়ে যায়। বিয়ের দিন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সাহেল আর রোদের বিয়ে। অনেক আনন্দে দিনটা কাটে রুহির সাথে। আছে আমার সাথে করা দুষ্টুমি, ঝগড়া। সাহেল আর রোদ আমাদের বাসায় থাকবে কিছুদিন, এটা রোদের ইচ্ছা। ঠিক রোদের না, আমার ইচ্ছা, কারণ রোদ চলে গেলে রুহিও চলে যাবে। তাছাড়া পাক্কা 7 দিন হওয়া ছাড়া আমি রুহিকে যেতে দিচ্ছি না, তাই এমন করা। আমার ধারণা এই 7 দিনের মধ্যে আমি রুহিকে নিজের করে নিতে সক্ষম হব, আর এটা শুধু সাহিলই জানে, তাই সেও আপত্তি করেনি। আর সাহিলের পরিবারও, যদিও প্রথমে তারা মানা করেছিল, কিন্তু পরে সবার জোরাজোরিতে মেনে নেয়। তাছাড়া আমার বাবা আর সাহেলের বাবা অনেক ভালো বন্ধু, তাই এত সমস্যা হয়নি। রোদ এখানে আরও কয়েকদিন থাকবে দেখে রুহি অনেক খুশি, সাথে দুঃখীও, কারণ তাকে যে শ্যানকে বারবার দেখতে হবে। সে তো চলে যেতে চেয়েছিল, কিন্তু তাকে কেউ যেতে দিচ্ছে না, একদম আপন মেয়ের মতো খেয়াল রাখছে তার। তাই রুহি যেতে ইচ্ছে করছে না, সে আনন্দে আছে। এর মাঝে রুহি বেশ ভালোভাবে খেয়াল করছে শ্যান তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু প্রতিবার হয়তো আমি শ্যানের কথার মাঝখানে বাধা দিই, নয়তো বা রুহি শ্যানকে পাত্তা দেয় না। আর দিবে বা কেন, সে যা করেছে তার জন্য এটাই তার পাওনা। রুহি কেন তার সাথে কথা বলবে? শ্যান তো একটা বিশ্বাসঘাতক। যদি সে প্রিয়াকে বিয়ে করতো, তাকে ভালোবাসতো, তাহলে রুহির সাথে ভালোবাসা নাটক করার কি দরকার ছিল? তার স্বপ্নগুলো এভাবে ভাঙলো কেন? রুহি বিছানায় শুয়ে শুয়ে এগুলো ভাবছিল। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ পায়। রুহি দরজা খুলতে দেখে আমি দাঁড়িয়ে আছি, কেমন যেন ঢুলছি, ঠিকমতো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না। রুহি কিছু বলতে যাবে, তার আগে আমি বলে উঠি, জানো সাহেলা রোদের না এখন বাসর। আমি কথা বলতে রুহি আমার মুখ থেকে খুব বাজে একটা স্মেল পায়। সাথে সাথে রুহি অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে, আপনি ড্রাঙ্ক? ইয়া। কেন খেলেন এমন ফালতু জিনিস? আসলে কি বলো তো, শালের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন এক বন্ধু আমাদের জন্য কি যেন আনে, তবে পরে দেখি মদ। আমি কিন্তু এগুলো খাই না, আসলে এরা জোর করে খাওয়াই দিছে, ফলে আমি জোর করে খেয়ে ফেলেছি। মনে হয় একটু বেশি খেয়েছি। সাহেল ভাইয়াও খাইছে? না, স্যাসরা শুধু তাকায় তাকায় গেলছে। ভাগ্যিস। আচ্ছা এখন যান, নিজের রুমে যান, আপনার অবস্থা ভালো না। ইয়ে মানে সাহেলা রোদের তো এখন বাসর, তাই চলো না আমরা বাসর করি। আপনার মাথা ঠিক আছে? যান নিজের রুমে যান। এমন করো কেন? তাহলে চলো বিয়ে করি, তারপর বাসর করবো। ওকে? রুহান নিজের রুমে যান, আপনার মাথা এখন ঠিক নেই। নো, আই এম টোটালি ফাইন। ওকে। আচ্ছা রুহি, তুমি কি জানো তুমি কত সুন্দর? জানা লাগবে না আমার, আপনি যান। রুহির কথায় পাত্তা না দিয়েই রুহির রুমে ঢুকে দরজা লাগিয়ে দিই। তারপর বিছানায় বসে রুহির পা থেকে মাথা পর্যন্ত একবার তাকে বলি, জানো তোমাকে না ওনার অনেক হট লাগে, একেবারে স্পাইসি স্পাইসি, ইচ্ছে করে। চুপ থাকেন, নিজের রুমে যান বলছি। নো, আমি তোমার সাথে বাসর করেই যাব। আল্লাহ, এটা কেমন মুসিবতে ফালাইলা আমারে। আচ্ছা রুহি, এমন করো কেন? রাগিও না প্লিজ, রাগলে তোমার অনেক কিউট লাগে, একদম লাল লাল। আর তোমার ওই 2টা ঠোঁট আমার খুব পছন্দের, জানো, দেখলেই কামড়াতে ইচ্ছে করে। রুহান, আর একটা কথাও বলবেন না প্লিজ।
চুপ, আজকে আমি বলবো আর তুমি শুনবা। জানো জান, আজকে না আমি একটা কিছু দেখেছি। কি দেখছেন আপনি? তোমার গলায় না একটা তেল আছে, আই জাস্ট লাভ দ্যাট। আমার না ওইখানে কামড় দিতে ইচ্ছে করে। দি প্লিজ। একদম না, যান এখান থেকে, এক্ষুনি যান। কিন্তু কে শুনে কার কথা? আমি একটানে রুহিকে বিছানায় ফেলে দিয়ে তারপর রুহির গলায় ছোট একটা কামড় দিই। রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। হঠাৎ আমি রুহিকে চুমুতে বন্ধ করে দিই। এতে রুহি আমার দিকে তাকাতে দেখে আমি ঘুমিয়ে গেছি, যা দেখে রুহি একটা মুচকে হাসি দেয়। এদিকে রোদ অনেকক্ষণ ধরে সাহেলের জন্য অপেক্ষা করছে, কিন্তু সাহেলের কোনো দেখা নেই। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এতক্ষণ কেউ নতুন বউকে অপেক্ষা করে, তা আবার বাসরাতে। আসুন আজকে, তার একদিন কি আমার একদিন। অবশেষে সাহেল আসে রোদের কাছে। সাহেল আস্তে আস্তে রোদের কাছে আসছে, তা দেখে রোদ বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে তোমার পায়ে? এভাবে ল্যাংড়ার মতো হাঁটছো কেন? রোদের কথা শুনে সাহেল ব্যাপাচাকা খেয়ে যায়। তাড়াতাড়ি রোদের কাছে গিয়ে তার পাশে বসে। সাহেল রোদের পাশে বসতেই রোদ সাহেলের গলায় ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে, এই, তুই মদ খাইছস তাই না? কই না তো। ওই মিথ্যা একদম কবি না। তোর গায়ের থেকে মদের গন্ধ বার হয় কেন? হ্যাঁ, জান, আমি সত্যিই বলছি, আমি মদ খাই নাই। মদ তো রুহানরা খাইছে, আমি না। তাহলে তুই জানোস না কেমনে ওরা খাইছে? তার মানে তুইও ছিলি। আর তাছাড়া কোনো কি গ্যারেন্টি আছে যে তুই মদ খাস না? তুই নিশ্চয়ই মদ খাইছস। হাই আল্লাহ, এ কি দিন দেখতে হইল আমার। যা এখান থেকে, আমার পাশে ঘেসবি না বলে দিলাম। জান আমার কলিজাটা, এমন করিও না প্লিজ। আজকে তো আমাদের বাসরাত, তাই না? তো কি হয়েছে? মদ খাওয়ার সময় মনে ছিল না? রোদ, বিশ্বাস করো, আমি ওগুলো খাই নাই। রোদ কিছু না বলে সালকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তার একটা বালিশ ছুঁড়ে মেরে বলে, আমার কাছে আসবি তো দেখিস, তোর দাঁত টেরা করে দিমু। আমি কিন্তু দাঁতের ডাক্তারি সম্পর্কে জানি, কিভাবে দাঁত সব ভাঙার বদলে টেরা করা যায়। তা আমার থেকে কেউ ভালো জানে না, বলে দিলাম। তারপর রোদ রাগে গজগজ করতে শুয়ে পড়ে। সাহেল ভেবে পায় না এ মেয়ের এত রাগ কিসের। মনে মনে শুধু একটা কথাই ভাবে, যে খাইছে সে আদর পাইছে, যে কিছু খাই নাই সে লাথি উস্টা খাইছে। আসলে ভালোর কোনো দামই নাই। হাইরে ফাটা কপাল। তোকে কতবার বলেছি আমার পাশে ঘেসবি না, তাহলে নির্লজ্জের মতো আমার কাছে আছিস কেন? যা এখান থেকে। শায়ানের এমন কথায় খুব কষ্ট পায় প্রিয়া। শায়ান এমন করে কেন তার সাথে, সেটা বুঝতে পারে না সে। প্রতিবার প্রিয়া শায়ানের কাছে গেলেও শায়ান তাকে অপমান করে, কথা শোনায়। আসলে কি প্রিয়া এতটাই খারাপ? তাকে কি মেনে নেওয়া যায় না? ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেলে। কেন জানি খুব কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু তাতেও যে শায়ানের আপত্তি। এভাবে সুখে দুঃখে কেটে যায় 6টা মানুষের রাত। সকালে ওই, এত কিসের ঘুম তোর? মদ কি এখনো শরীর থেকে কাটেনি? রোদের কথায় ফরফরে সাহেল শোয়া থেকে উঠে যায়। কোনো মতে ঘুমো ঘুমো কণ্ঠে বলে, এমন করো কেন জান? আর একটু ঘুমাতে দাও না। এমনিও কালকে রাতে ঘুমাতে পারিনি। বলে শাহেল আবার শুতে নিলে রোদ টান দিয়ে নিয়ে শালকে বসে দেয় আর বলে, তোমার ঘুমাতে হবে না এত, যাও ফ্রেশ হও গিয়ে। সব কত ঘুমাবে সে। রোদ চলে যেতে নিলে সাহেল রোদের হাত টেনে দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর নিজের মুখ রোদের একদম কাছে নিয়ে বলে, এত উড়িস কেন তুই রোদ? বলে দিচ্ছি, আজকে রাতেও যদি এমন করিস তাহলে কিন্তু তোর খবর আছে। আগে ফ্রেশ হন গিয়ে, গায়ের থেকে এখনো মদের গন্ধ বের হচ্ছে। ছি। বলে রোদ রুম থেকে বের হয়ে যায়। আর সাহেল রোদের যাওয়ার দিকেই তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ে কইরা কি লাভ হইল যদি গালি আর এছি শব্দটাই শুনতে হয়? এদিকে আমি এখনো ঘুমে আছি। কালকে রাতে আমি রুহির রুমে ছিলাম, রুহির সোফায়, আর আমি বিছানায় ঘুমিয়েছি। অনেক কষ্ট হয়েছে রুহির আমাকে সামলাতে। ঘুমের মধ্যে কী সব বলেছে, যা শব্দে রুহি রাতে ঠিকমতো ঘুমোতে পারেনি। ভোর রাতের দিকে চোখ লেগে আসে রুহির, আর সেও ঘুমিয়ে পড়ে। সকালে যখন ঘুম থেকে ওঠে তখন প্রথমে সে আমার ঘুমন্ত মুখ দেখে, যেন নিষ্পাপ চেহারা। কি বলবে, এ বেটা গুন্ডা। যেমনই হোক, মনের অনেক ভালো ছেলে, যা রুহি এ কয়েকদিনই বুঝেছে। রুহি ফ্রেশ হয়ে এসে দেখে আমি এখনও ঘুমিয়ে আছি, তাই আমাকে আস্তে করে ডাক দেয়, কিন্তু আমার কোনো সারা শব্দ নেই। আরও কয়েকবার ডাকার পর ফলাফল শূন্য। এবার রুহির মাথা চরম পর্যায়ে চলে যায়। ভেবে অনেক জোরে রোহন বলে ডাক দেয় রুহি। সাথে সাথেই আমি রুহিকে টানতে নিজের সাথে মিশে নিই। তারপর রুহিকে জোরে ধরে রুহির গলায় মুখ ডুবিয়ে দিই। ছাড়ুন রোহান, কি করছেন আপনি? আমার সাথে একটু ঘুমাও না প্লিজ রুহি, রাতে ভালো করে ঘুম হয়নি আমার। আমার কথা শুনে মাথা আরও চরম পর্যায়ে পৌঁছে যায় রুহির।
আমি দেখছি আপনি কেমন ঘুমিয়েছেন, এখন ছাড়ুন। হুম, ছাড়বো না বলে আমি রুহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরার আগে রুহি ধাক্কা দিয়ে দেয় আর উঠে যায় বিছানা থেকে। রুহি উঠতেই আমি উঠে বসি। আমি বসাতেই খেয়াল করি আমার গায়ে শার্ট নেই, আর সাথে সাথে নিজেকে চাদর দিয়ে ঢেকে ফেলি। নেকা কণ্ঠে রুহিকে বললাম, শয়তান মেয়ে, তুমি আমার ইজ্জত নিয়ে নিলে? এই শিক্ষা তোমার? কীভাবে পারলে আমার ইজ্জত নিয়ে খেলা করতে? ছি রুহি, ছি, আমি তো তোমাকে ভালো মনে করতাম। রুহি এতক্ষণ আমার এসব নটাঙ্কি দেখছিল। সে পড়ে অবাক, একটা ছেলে কিভাবে পারে এত নাটক করতে। কিন্তু রুহি বুঝতে পারছে না আমার এমন নাটক করার কারণ কি। বিষয়টা বোঝার জন্য আমাকে বলে, মানে? মানে কি মানে? হ্যাঁ, আমার ইজ্জত নিয়ে এখন মানে করছো রুহি? আমি তোমার নামে ছেলে নির্যাতনের মামলা দেবো, ইজ্জতহানির মামলা দেবো। আপনার মাথা ঠিক আছে রুহান? কি সব যা তা বলছেন? আমি ঠিকই বলছি। কালকে রাতে আমার মতো একটা নির্ভয় ছেলেকে একা পেয়ে তুমি... আমার কিন্তু রাগ উঠছে রুহান, স্পষ্ট করে বলুন কি হয়েছে। তুমি আমার শার্ট খুলেছো কেন? তোমার লজ্জা করে না এমন করতে? এতক্ষণ রুহি বুঝতে পেরেছে মহাসাহেব কেন এমন করছে। বিরক্তি নিয়ে রুহি বলে, আপনার লজ্জা ছিল না আমার কাছে এসে মদ খেয়ে তামাশা করার সময়? তাছাড়া আপনার শার্টে মদ লেগে পুরো ভিজা ছিল, তাই আমি খুলেছি, না হলে আপনার শার্ট খোলার কোনো ইচ্ছা ছিল না আমার। ও এই ব্যাপার বলে আমি নিজের গায়ে জড়িয়ে থাকা চাদর ছুঁড়ে মেরে রুহির কাছে গিয়ে দাঁড়াই। তা দেখে রুহি বলে ওঠে, কি এখন আপনার লজ্জা করছে না? নো বেবি, তোমার সামনে কিসের লজ্জা? আমি তো জাস্ট দুষ্টুমি করছিলাম মাই বেবি। এখন যান, আর দুষ্টুমি করতে হবে না। ওকে বেবি বলে আমি দরজার দিকে এগোতে লাগলে রুহি আমার হাত ধরে ফেলে আর বিরক্তি কণ্ঠে বলে, আরে আরে, ওদিক দিয়ে কই যাচ্ছেন? কেন নিজের রুমে? তুমি তো বলা যেতে। যদি না যেতে বলো তাহলে কিন্তু আমার থাকতে অসুবিধা নেই। আরে দরজা দিয়ে কেন যাচ্ছেন? কেউ যদি দেখে আপনি আমার রুম থেকে এ সময় বের হচ্ছেন, তাহলে কি কেলেঙ্কারিটা হবে আপনি বুঝতে পারছেন? ভালোই হবে, আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলো? যান, বারান্দা দিয়ে নিজের রুমে যান। ওকে। আমি একবার বারান্দা থেকে আবার রুহির কাছে আসি। তা দেখে রুহি বলে ওঠে, আবার কি? একটা কিছু দিতে ভুলে গেছিলাম। কি? আমি কিছু না বলে রুহির কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে চলে যাই। এতে রুহি আনমনে বলে ওঠে, পাগল একটা। টেবিলে বসে নাস্তা করছে সবাই। রুহির পাশে আমি, সাহেলের পাশে রোদ, শায়নের পাশে প্রিয়া, আর মার পাশে বাবা বসে আছে। গল্প করতে করতে নাস্তা করছে সবাই, কিন্তু শায়ন চুপ করে আছে। তার নজর রুহির দিকে। আমার সাথে রুহিকে একদম সহ্য করতে পারছে না শায়ন। খুব রাগ হচ্ছে তার, কিন্তু কিছু করতে পারছে না সে। হঠাৎ প্রিয়া খাবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। সবার দৃষ্টি এখন প্রিয়ার দিকে। প্রিয়া হাসি মুখে একটা মিষ্টি নিয়ে প্রথমে আমাকে খাওয়ায়, তারপর শায়নকে খাওয়ায়। ইচ্ছা না থাকা সত্ত্বেও শায়ন মিষ্টি খায়। শায়ন মিষ্টি খেতেই প্রিয়া বলে ওঠে, রুহান ভাই আর সায়ান, তোমরা আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, আর এই পরিবারটাও। তাই তোমাদেরকে একসাথে কথাটা বলতে চাই। এমন কি কথা শুনি? আমরা কিন্তু অপেক্ষায় আছি। আসলে ভাই সায়ান, তুমি বাবা হতে চলেছ। এতক্ষণ যদিও শায়ন ভদ্রতার কারণে হাসি মুখ করে থাকলেও এখন তো পুরোপুরিভাবে চলে গেছে। একটা কালো মেঘ ছেয়ে গেছে তার মুখে। বারবার এটাই ভাবছে। তাহলে কি সব শেষ হয়ে যাবে? রুহি কি আর আমার হবে না? কিভাবে এত বড় ভুল করলাম আমি? রুহির মনও খারাপ, বুঝতে পারছে না সে খুশি হবে নাকি দুঃখী। কীভাবে পারলো শায়ন তার সাথে এমন করতে। কিন্তু এটা নিতান্তই স্বাভাবিক ব্যাপার, কারণ শায়নের প্রিয় স্বামী স্ত্রী। কিন্তু কেন জানি বুকের এক কোণে রুহির খুব কষ্ট হচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। সবার সামনে হাসি মুখে থাকলেও আড়ালে খুব কষ্ট পাচ্ছে সে। এদিকে পরিবারের সবাই খুশি, সবচেয়ে বেশি আমি। আল্লাহ ছাড়া আর কেউ রুহিকে আমার থেকে আলাদা করতে পারবে না। শায়নার প্রিয়াকে সবাই চাপ দিচ্ছে ট্রেড দিতে। প্রথম বাবা মা হবে বলে কথা। অনেক জোরাজোরির পর শায়নার প্রিয়া রাজি হলেও মা বাবা রাজি হয়নি, কারণ রোদ নতুন বউ, তাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না। এতে সবার মন খারাপ হয়ে যায়, সবচেয়ে বেশি আমার। ভেবেছিলাম রুহির সাথে সময় কাটাবো, কিন্তু পরক্ষণে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, আর আমি সবাইকে বললাম, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? শায়ন আমাকে টাকা দেবে, আমি আর রুহি বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসবো। সাথে সাথে শায়ন বলে ওঠে, তাহলে আমিও যাব। না, তুমি প্রিয়ার সাথে থাকো। নতুন নতুন মা বাবা হবে, দুজনের টাইম স্পেন্ড করো। আমি আর রুহি যাই। সবাই রাজি হয়ে যায়, কিন্তু শায়ন ছাড়া। সে কিছুতেই চাচ্ছে না রুহি আমার সাথে যাক, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। অসহ্যের শেষ প্রান্তে সে। আমি অনেকক্ষণ ধরে বাইক নিয়ে বসে আছি, কিন্তু রুহির আসার নামই নেই। কিছুক্ষণ পর রুহি আসে, যা দেখে আমি বলে উঠলাম, তাহলে এতক্ষণে আসছো বেতনি সেজে? রুহি একটা বেঞ্চকে কেটে বাইকে বসে। বাইকে বসতে আমি জোরে একটা টান দিই বাইক। সাথে সাথে রুহি আমাকে জড়িয়ে ধরে। তা দেখে আমি একটা বাঁকা হাসি দিই। এতে রুহি একটু জোরে বলে, অসভ্য।
কিছুক্ষণের মধ্যে আমি আর রুহি একটা রেস্টুরেন্টের সামনে চলে যাই। খাবার দাবার যা দরকার সব কিনে নিয়েছি আমরা। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইকে উঠতে নেবে এমন সময় আমার একটা কল আসে। আমি পিছনে ফিরে কল রিসিভ করে কথা বলা শুরু করি। এদিকে রুহি অনেকক্ষণ ধরেই আমার জন্য ওয়েট করছে, কিন্তু আমি যে কথা বলছি একসময় রুহি বিরক্ত হয়ে যায়। আশেপাশে তাকাতেই দেখে আইসক্রিম, সাথে সাথে রুহি খুশি হয়ে যায় আর আইসক্রিম যেখানে সেখানে এগোতে থাকে। আমি কথা বলছিলাম, হঠাৎ আমি একটা বিকট আওয়াজ শুনতে পাই। পিছনে তাকাতেই দেখি রক্তাক্ত অবস্থায় রাস্তায় শুয়ে আছে আমার রুহি। সাথে সাথে আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। দেখ না সাহেল, রুহি না কেমন যেন করছে, আমার সাথে কথাই বলছে না। ওকে কত ডাকলাম কিন্তু কোনো জবাবই দেয়নি। ও কি আমার সাথে রাগ করেছে সাহেল? রুহান, শান্ত হ, ওর কিছু হবে না। ও তোর সাথে কথা বলবে, একটু অপেক্ষা কর। না, ও বলবে না আমার সাথে কথা। আমার জন্য ওর এমন অবস্থা, তাই না? আমি যদি জিদ না করতাম তাহলে ও আজকে আমার সাথে বাইরে যেত না, আর এই অ্যাক্সিডেন্টও হতো না, তাই না? এখানে তোর কোনো দোষ নেই রুহান, যা হওয়ার ছিল তাই হয়েছে। দেখিস সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু ঠিক হবে না। ও আমাকে মাফ করবে না। আমার জন্য ওর এই অবস্থা। ও আমার সাথে রাগ করেছে সাহেল, ও রাগ ভাঙাতে হবে আমার। প্লিজ সাহেল, আমাকে রুহির কাছে নিয়ে যা। আমি ওর সাথে একটু কথা বলবো। প্লিজ নিয়ে যা আমাকে রুহির কাছে। পাগল হয়ে গেছিস? এখন কিভাবে তোকে রুহির কাছে নিয়ে যাব? না, আমি রুহির কাছে যাব। প্লিজ নিয়ে যা আমাকে ওর কাছে। আমার না ওকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ও চলে যাবে আমাকে রেখে। আমি হাতটা ধরবো একটু। প্লিজ সাহেল, নিয়ে যা না ওর কাছে আমাকে। সাহেল বেশ বুঝতে পারছে আমি এখন নিজের মধ্যে নেই। এখন কিছু বললেও তা বোঝার চেষ্টা করবো না। তাছাড়া সাহেল আমার যে সম্পর্কে ভালো করেই জানে। তাই সাহেল আমাকে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করে। কারণ সময় যত যাচ্ছে আমার পাগলামি আরও বেড়েই যাচ্ছে। তাই উপায় না পেয়ে সাহেল আমাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। আমি যেভাবে পারি সেভাবে রুহিকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে রুহিকে নিয়ে যেতেই ডাক্তার রুহিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আমি কি করব বুঝতে পারছিলাম না। চোখ মুখ লাল হয়ে আছে, অস্বস্তি হচ্ছে খুব। আমার কেমন জানি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উপায় না পেয়ে সাহেলকে ফোন দিই আর হাসপাতালে আসতে বলি। কিছুক্ষণের মধ্যে সাহেল সবাইকে নিয়ে হাসপাতালে উপস্থিত হয় আর আমাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় সাহেল আমাকে হাসপাতালে 3য় তলায় পায়। আমি গুটিসুটি মেরে এক কোণে বসে আছি আর নিজের মাথায় চুল টানছি। সাহেল আমার কাছে গিয়ে আমার কাঁধে হাত রাখতে আমি তাকে জড়িয়ে ধরি আর এসব কথা বলি। আস্তে আস্তে চোখ মিলে তাকায় রুহি। চোখ খুলতে রুহি প্রথমে আমার চেহারা দেখতে পায়। কেমন যেন ফ্যাকাশ হয়ে গেছে আমার মুখটা, ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখ ভীষণ লাল হয়ে আছে আর তার সাথে অনেকটা ফুলেও গেছে। রুহির হাত খুব শক্ত করে ধরে আছি, যেন ছেড়ে দিলেই রুহি আমাকে ছেড়ে চলে যাবে। রুহি চোখ খুলতে দেখতেই আমি ফ্যাকাশে মুখ উজ্জ্বল হয়ে যায়। রুহি সারা মুখে চুমু দিয়ে দিয়ে বলি আমি, রুহি কেমন লাগছে তোমার এখন? কোনো কি কষ্ট হচ্ছে? যদি বলো ডাক্তারকে ডাকবো। বলে আমি ডাক্তারকে ডাকতে যাব। রুহি আমার এক আঙ্গুল ধরে ফেলে আর মুখ থেকে মাস্ক খুলে আমাকে কিছু বলার চেষ্টা করছে। তা দেখে আমি নিজের মুখ রুহির মুখের একদম কাছে নিয়ে যাই। রুহি আস্তে আস্তে আমার কানে বলে, কোথাও যাবেন না আপনি, আমার সাথে একটু থাকেন প্লিজ। রুহির কথা শুনে আমার মুখে আপনি আপনি হাসি চলে আসে। রুহির কপালে ভালোবাসার একটি স্পর্শ দিয়ে আমি বললাম, সারা জীবনের জন্য থাকবো তোমার সাথে, থাকবে আমার সাথে রুহি। রুহি কিছু বলল না, নিজের চোখ আবার বন্ধ করে ফেলে, সাথে আমার আঙ্গুলও খুব শক্ত করে ধরে রাখে। প্রায় 2 দিন পর রুহির জ্ঞান ফিরে। এই 2 দিন রুহি সহ আমি অজ্ঞান ছিলাম। ঠিক অজ্ঞান ছিলাম না, আমাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। রুহির অপারেশনের সাকসেসফুল হলেও রুহি কোমায় চলে যায়। ডাক্তারদের মতে রুহি যদি 2 বা 3 দিন পর জ্ঞান না ফিরে তাহলে রুহির জীবনের জন্য কোমায় চলে যাবে। এ কথা কোনো না কোনোভাবে আমি জেনে যাই। আমি পাগলের মতো আচরণ করা শুরু করে দিই। রুহির শরীরে লেগে থাকা সব যন্ত্রপাতি খুলে ফেলে বাসায় নিয়ে নিজের কাছে রাখতে চাই আমি তাকে। তাই বাধ্য হয়ে আমাকে অজ্ঞান করা হয়। কিন্তু লাস্টবার যখন আমার জ্ঞান ফিরে তখন আমি খুব কান্না করে সাহেলার ডাক্তারের কাছে যেন আমাকে রুহির কাছে একটুর জন্য হলেও নিয়ে যাওয়া হয়। আমার এমন আচরণে সাহেলার ডাক্তারেরা অনেক মায়া হয়, তাই তারা আমাকে রুহির কাছে যাওয়ার পারমিশন দেয়। আমাকে রুহির কাছে নিতেই আমি রুহিকে জড়িয়ে ধরি। কিছুক্ষণ অভাবে থেকেই আমি রুহির হাত খুব শক্ত করে ধরি আর রুহিকে খুব গভীরভাবে দেখতে শুরু করি। কত কষ্টের পর আমি রুহিকে দেখতে পেয়েছি, মনটা একটু হলেও শান্ত হয়েছে। আমি রুহির হাত ধরে রুহিকে পর্যবেক্ষণ করছিলাম আর তখনই রুহির জ্ঞান ফিরে। আজ 3 দিন রুহি হাসপাতালে, তাকে আরও 3 থেকে 4 দিন থাকতে হবে এখানে, কারণ রুহি এখন অতটা সুস্থ নয়। রুহি অসুস্থ হলেও আমার সাথে তার রোজ ঝগড়া হয়। সামান্য কথা নিয়েই আমাদের খুনসুটি শুরু হয়ে যায়। যদিও আমি ইচ্ছে করে রুহিকে রাগাই, আমার কেন জানি রুহিকে রাগাতে অনেক ভালো লাগে। রুহি রেগে থাকা চেহারা আমার অনেক ভালো লাগে, তাই আমি সদা রুহিকে রাগানোর জন্য প্রস্তুত থাকি। এই তো
কালকে আমি রুহির জন্য চুড়ি কিনে আনি, যা দেখে রুহি খুবই খুশি হয়। কিন্তু এই রোহান তো রোহানি। রুহির হাত থেকে এক ঝটকায় চুড়িগুলো নিয়ে বলি, দেখো তো রুহি, চুড়িগুলো আমার এক XGF-কে দিলে ভালো হবে না? কি, এটা আপনি আমার জন্য আনেননি? মাথা খারাপ? তোমার মতো সাক্ষীজনের জন্য কে আনবে? অসভ্য, ইতর শয়তান, আমার কাছে আসবেন না আপনি। আপনি একদমই ভালো না, যান এখান থেকে। তোমার যাওয়ার ইচ্ছে থাকলে তুমি যাও, আমাকে কেন বলছো? আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো এখন রুহি না। আমি রুহিনা মানে? মানে এখন রুহি থেকে ল্যাংড়া রুহি হয়ে গেছো, হাত পা সব ভাঙা। তাই নাকি? আমার হাত পা ভেঙে গেছে দেখি আপনার এত আনন্দ। দেখেন আপনার বউ ল্যাংড়া হবে। দেখা যাবে। দেখা যাবে। এভাবে কাটতে থাকে আমাদের দিনগুলো। হঠাৎ একদিন আমার জন্য কি হয়, আমি কাজে নিয়ে হাসপাতালে চলে আসছি রুহিকে বিয়ে করবো বলে। আমার ভাষ্য মতে আমার মনে হয় রুহি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি আগে রুহিকে নিজের করে নিতে চাই, যাতে সে আমার থেকে দূরে চলে না যায়। রুহিকে মা খাওয়াচ্ছিল, হঠাৎই আমি কিছু লোক নিয়ে কেবিনে ঢুকে পড়ি। কথা নাই কিছু নাই, বিয়ে পড়ানো শুরু করে দেয় এক লোক। এসব দেখে সবাই সহ রুহিও হাবলার মতো আমার দিকে তাকিয়ে থাকে। ওই মায়া, কবুল বল। আপনার মাথা কি ঠিক আছে নাকি গেছে? কি উল্টাপাল্টা কাজ করছেন? তোরে আমি এখন বিয়ে করব, তুই কি ভাবছিস তুই আমার থেকে দূরে যাবি? আর আমি চাই দেখবো জীবনেও না। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না রুহান। কি বুঝছো না তুমি? হ্যাঁ, কালকে রাতে আমার স্বপ্নের মধ্যেই তো বললা তুমি আমাকে রেখে চলে যাবে। কি? আপনি একটা পাগল রুহান। আমি কিভাবে আপনার স্বপ্নে যাব? ওই গেছো আর কি একভাবে। রুহান, মজা বন্ধ করুন আর প্লিজ এদের নিয়ে যান। আমি কোনো বিয়ে করছি না। না, তুমি আমাকে বিয়ে করবে আর এক্ষুনি। এটা কিভাবে? আমি জানি না কিভাবে, কিন্তু আমি তোমাকে এখন বিয়ে করব, মানে এক্ষুনি। রুহান না প্লিজ। এখন তো আরও না। এই কাজী সাহেব, কি সমস্যা কি আপনার? আপনাকে কি আমি এখানে ঢং দেখাতে আনছি? বিয়ে পড়েন তাড়াতাড়ি। না, আপনি বিয়ে পড়াবেন না। রুহান, এগুলো বন্ধ করুন প্লিজ। তোর আমি এক্ষুনি বিয়ে করবো কইছি না, মানে এক্ষুনি করবো। রুহান, আচ্ছা আমাকে একটু সময় দিন। আমি এখনো এগুলোর জন্য প্রস্তুত না। কোনো সময় দেওয়া যাবে না। আর ওই মেয়া, আপনারে আমি বিয়ে পড়াইতে কইছি না, চুপ হয়ে আছেন কেন? রুহান প্লিজ একটু শান্ত হন। আচ্ছা আমাকে 1 ঘন্টা সময় দিন প্লিজ। ধুর। প্লিজ রুহান। আচ্ছা দিলাম, কিন্তু 1 ঘন্টা পর তুমি কোনো তাল বাহানা করো যদি, তাহলে কিন্তু তোমার অবস্থা কি হবে তুমি কল্পনা করতে পারবে না। কি করবেন? এমনি তো ল্যাংড়া হয়ে গেছো, এখন টেরা করে দেব বলে আমি চলে যাই ওখান থেকে। আমার সাথে সাথে লোকগুলো। রুহি আমার যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি যেতেই রোদ, সাহেল আর মা বাবা আসে কেবিনে। আমি কেবিনে ঢুকে ওদেরকে বের করে দিয়েছিলাম, যার জন্য সবাই আমার উপর অনেক রেগে গেছে। আমার বাবা একটু বেশি রাগ করেছেন। রুহির কাছে করুণভাবে তিনি বললেন, মা, তুমি রাগ করিও না, আমার ছেলে একটু জিদি, ওর এমন ব্যবহারে তুমি কষ্ট পেও না। না আঙ্কেল, সমস্যা নেই। আচ্ছা মা, তুমি কি এই বিয়েতে রাজি? যদি না থাকো বলো, আমি আমার ছেলেকে বোঝাবো যেন এই বিয়ে না করে। রুহি চুপ করে আছে, কিছু বলছে না। বলো মা, তুমি কি এই বিয়েতে রাজি? রুহি কিছু বলছে না, মাথা নিচে করে বসে আছে। খুব অস্বস্তি লাগছে তার। তার সাহেল আর রোদ বুঝতে পেরে রোদ তার বাবা মাকে বলে, মা বাবা চলো তো একটু বাইরে। কিন্তু আহা চলো, সাহিল দেখে নিবে এই দিকটা। বাবা মা কিছু একটা বুঝতে পেরে আর কিছু বলে না, রোদের সাথে চলে যায় বাইরে। তারা চলে যেতেই সাহেল রুহিকে উদ্দেশ্য করে বলা শুরু করে, জানো রুহি, রুহান তোমার কেন বিয়ে করতে চাইছে? কেন? সাহেল রুহি প্রশ্নে একটু হাসে, তারপর শান্ত কণ্ঠে বলা শুরু করে, তুমি তো জানো, তুমি হাসপাতালে দেখে রুহানও হাসপাতালে থাকে। নিজের সব যাবতীয় কাজ বাদ দিয়েছে সে। এতে ওর অনেক লস হয়েছে, কিন্তু তাতেও ওই খুশি। তোমাকে যে পেয়েছে তাই হয়তো ওর পাগলামি সম্পর্কে তো জানোই। ওর মনে হয় তুমি ওকে ছেড়ে চলে যাবে। এতটুকু বলে থেমে যায় সাহেল। পরক্ষণে আবার বলা শুরু করে, কালকে রাতে অনেক কষ্ট করে রুহানকে বাসায় নিয়ে যাই, কারণ হাসপাতালে ও ভালো মতো থাকতে পারছিল না। তোমার আগোচরে সারা রাত তোমার সেবা করত, সারা রাত জেগে থাকতো, ফলে অসুস্থ হয়ে যাচ্ছিল ও। আমার মনে হয় যদি ও বাসায় একটু রেস্ট নেয় তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু তার বদলে উল্টাটা ঘটল। কালকে অনেক জোরাজুরি করার পর রুহান বাসায় আসতে রাজি হয়। আমি, রুহান আর একসাথে ঘুমিয়েছিলাম, কারণ রোদ তখন তোমার সাথে ছিল। যাই হোক, মাঝরাতে আমি কান্নার শব্দ পাই। উঠে দেখি রুহান বাচ্চাদের মতো কান্না করছে। এটা দেখে আমি হাসবো নাকি কানবো বুঝতে পারছিলাম না। কেন রুহান এরকম করছে জিজ্ঞেস করি কি হয়েছে। উত্তরে ও কি বলে জানো?
কি? ও নাকি একটা স্বপ্ন দেখেছে যেখানে তুমি ওকে রেখে চলে গেছো, বলতে গেলে ওর ধরাছোঁয়ার বাইরে। পরক্ষণে আবার বলে ওর চোখের সামনেই তুমি নাকি অন্য কাউকে বিয়ে করেছো। বিশ্বাস করবা না, আমার অনেক হাসি এসেছিল ওর কথাই। যে রুহানের গায়ে গুলি লাগলেও কান্না করে না, সে এই সামান্য স্বপ্নের জন্য কান্না করতেছে। বিশ্বাস করা যায়, কিন্তু আমার কাছে মজা লাগলেও সিরিয়াস ছিল। রাত 3টার দিকেই হাসপাতালে রওনা হয়। তুমি কি করো তা দেখার জন্য ভেবেছিলাম এতটুকুতেই ওর পাগলামোর সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, এখন তো দেখি ও তোমাকে বিয়ে করতে চাই। ওর এসব পাগলামো কে কি বলে বা এর জন্য ওকে কি করা উচিত আমি জানি না, বাট এটুকুই জানি ও তোমাকে ভালোবাসে, ভীষণ রকমের ভালোবাসে। এখন আগে তোমার মর্জি, তুমি এ বিয়ে করবে নাকি করবে না, এটা তোমার উপর ভিত্তি করে। বলে সাহেল চলে যায়। একদৃষ্টিতে তাকিয়ে আছে রুহি সাহেলের যাওয়ার দিকে। আসলেই তো, আমি এমন পাগলামি করি কেন তার জন্য? সত্যি কি আমি তাকে এতটা ভালোবাসি, নাকি অন্য কিছু? হয়তো ভালোবাসি, কিন্তু তার কি আমাকে বিয়ে করাটা ঠিক হবে? এগুলোই ভাবছিল রুহি। তখনই সায়ন আসে তার কেবিনে। এসে তার ছেলে ভরা কণ্ঠে সে রুহিকে বলে, তাহলে বিয়ে করছো রুহানকে? রুহি চুপ করে আছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ভালোই তো চলছে তোমার। লজ্জা করে না তোমার এগুলো বলতে? কোন মুখে তুমি আমাকে এগুলো বলছো? কই, লজ্জা পাওয়ার কিছু তো আমি বলিনি, শুধু বলেছি রোহানকে বিয়ে করছো নাকি তুমি। হ্যাঁ করছি, তাতে তোমার কোনো সমস্যা? রুহি বলতে না বলতে সায়ন এসে রুহির হাত ধরে ফেলে। এতে রুহি বেশ অবাক হয়। সে কিছু বলতে যাবে, তার আগে সায়ন বলে ওঠে, প্লিজ রুহি, এ বিয়ে করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো, আমি যা করছি সব তোমার জন্য। তুমি তো জানো আমি এত সেটেল না, তাই বাধ্য হয়ে প্রিয়াকে বিয়ে করি, যাতে তোমাকে বিয়ে করার পর আমাদের টাকার কোনো কষ্ট না হয়। প্লিজ তুমি আমার কাছে চলে এসো। আমি সত্যি বলছি, প্রিয়াকে আমি ডিভোর্স দিয়ে দিব। কথাটা শুনে রুহি ঘৃণায় গা শিউরে ওঠে। এক ঝটকায় সায়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আর বলে, তুমি মানুষ না সায়ান, অমানুষ। তুমি কিভাবে বলছো তুমি এগুলো? তোমার কি মুখে বাজছে না? আচ্ছা মানলাম তুমি এসব টাকার জন্য করেছো, কিন্তু তোমার আর প্রিয়ার সন্তান, সে যদি এতই আমাকে ভালোবাসো, তাহলে কিভাবে পারলে এটা করতে? পারবো না আমি খুশি থাকতে। তুমি আমার সব রুহি, আর ওইটা ভুলবশত হয়ে গেছে। আমিও তো একজন পুরুষ, তাই না? পারিনি নিজেকে আটকে রাখতে, এই জন্য সত্যিই আমি অনুতপ্ত। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা আমি তোমাকে না, তুমি আমাকে করো সায়ান। প্লিজ চলে যাও আমার জীবন থেকে, প্রিয়াকে নিয়ে খুশি থাকো প্লিজ। সায়ন কিছু বলতে যাবে, তার আগে প্রিয়া এসে যায় রুহির কেবিনে। তাই আর কিছু বলতে পারে না সায়ন, চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রিয়া রুহির ভালো মন্দ জিজ্ঞেস করে সায়নকে নিয়ে চলে যায়। তারা যেতে রুহি ভাবতে থাকে সে বিয়ে করবে কি করবে না। হঠাৎ আমি আবার এসে যাই কেবিনে, সাথে লোকগুলো আছে। আমি কিছুটা রাগিভাবেই বলি, তোমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন তুমি বিয়ে করবা কি না? আমি বিয়েতে রাজি আছি রুহান। কথাটা শুনে আমি বেশ অবাক হই, সাথে খুশিও। তাই কিছু না বলে তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করতে বলি। প্রায় অনেক কাণ্ড করার পর আমার ইচ্ছে পূরণ হয়। খুব সুষ্ঠুভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়, যেখানে সাক্ষী ছিল আমার মা বাবা, সাহেল, প্রিয়া, সাথে সায়নও। সত্যি বলতে বিয়ের সময় সায়নের মুখ দেখার মতো ছিল, চোখ লাল হয়েছিল তার। বিয়ে পড়ানো শেষ হতেই আমি যেন খুশিতে আত্মহারা হয়ে যাই। হাসপাতালে সবাইকে মিষ্টি খাওয়ানো শুরু করি। সবাই আমাকে দেখে হাসছে আর ভাবছে, এত ভালোবাসা কই পেয়েছিলে? আসলে অনেক ভাগ্যবতী এর স্ত্রী। একজন তো বলেই দিয়েছে যে রোহিণীকে অনেক ভাগ্যবতী, আমাকে পেয়েছে বলে। প্রত্যুত্তরে আমি একটা মুচকি হাসিতে বলি, আমাকে পেয়েও ভাগ্যবতী না, ওকে পেয়ে আমি ভাগ্যবান। রাত প্রায় 11টা। রুহি আচ্ছ হয়ে চকলেট খাচ্ছে, আর আমি তো চেয়ে দেখছি। তা দেখে রুহি বলে ওঠে, অন্যদিকে তাকান, আমার পেট ব্যথা করবে। রুহির কথা শুনে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে বসি। কিছুক্ষণ ওভাবে বসে থাকি। আমি উঠে দাঁড়াই, তারপর রুহির কাছে যেয়ে বলি, শরত রুহি, আমি ঘুমাবো। কই সরবো? এখানে জায়গা আছে? এত জায়গা থাকতে তুমি বলছো জায়গা নেই? আমার অনেক জায়গা লাগে শুইতে, তাই সোফায় যান আপনি। না, আমি তোমার সাথে এসো, সরো। না। রুহি, আমাদের বিয়ে হয়েছে তো। তো তো কি, আমি তোমার সাথে শুভ, সরো। না। প্লিজ না। প্লিজ না। প্লিজ প্লিজ প্লিজ। না বলছি না। দূর, তোর সাথে ঘুমাইতেমি না, ঘুমা তুই একা একা, সাগরের সমান জায়গা লয়ে ঘুমা, আসবি না আমার কাছে। বলেই আমি ধূপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ি। যা দেখে রুহি পুরাই বোকা বনে গেল। মুখ দিয়ে হঠাৎ রুহির বেরিয়ে যায়, পাগল কোথাকার। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকলো রুহি। তারপর জেনে শুতে যাবে, অমনি আমি উঠে এসে
রুহিকে হালকাভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এতে রুহি আবারও অবাকের শেষ প্রান্তে। দেখো প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ আমার কাছে আসবে না, আমার বিরক্ত লাগে তোমাকে। কেন স্যার, কেন আপনি আমাকে পছন্দ করেন না? কি কমতি আছে আমার? আপনার যা চাওয়া পাওয়া আছে সব পূরণ করেছি, তাও কেন আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন? কারণ আমি অন্যজনকে ভালোবাসি, তোমাকে না। রুহিকে, তাই না? প্রিয়ার কথায় সায়ান অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে। তাতে প্রিয়া একটা মুচকি হাসি দিয়ে বলে, ভাবেননি না যে আমি রুহি আর আপনার কথা জানবো? আসলে জানার কথা ছিল না, যদি না আজকে আপনারা রুহির কথা শুনতাম। আগে থেকে আমার সন্দেহ হতো আপনারা এত রুহির পেছনে পেছনে ঘোরা নিয়ে, কিন্তু সবসময় নিজেকে শান্ত রাখতাম, বলতাম এমন কিছু হবে না। আপনি যত আমাকে মারেন, বকেন, অপমান করেন, তাও তো আমাকেই ভালোবাসেন। কিন্তু আমি বলছিলাম, আপনি তো আমাকে কখনো ভালোবাসেননি। যা একটু কাছে এনেছিলেন তাও সব নেশার ঘরে। চিন্তা করবেন না, আমি আপনাদের মাঝে আসবো না। শুধু একটাবার চিন্তা করে দেখবেন, আপনি চলে গেলে আমাদের সন্তানের কি হবে? আমি তো শুধু আপনাকেই ভালোবেসেছিলাম, অন্য কাউকে তো আর ভালোবাসতে বা বিয়ে করতেও পারবো না। তাই আপনি না থাকা আমাদের সন্তানের কতটা খারাপ অবস্থা হতে পারে তা নিয়ে একটু হলেও ভাববেন। এক নাগারে কথাগুলো বলে ফেলে প্রিয়া। সায়ান খুব মনোযোগ দিয়েই শুনছে প্রিয়ার কথাগুলো। আসলেই তো, আমি কি কোনো ভুল করছি? রুহিকে পাওয়ার নেশায় প্রিয়াকে কি এতই কষ্ট দিয়েছি? নিজের সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছি। এতটা খারাপ কিভাবে হলাম আমি? টাকার নেশা, রুহিকে পাওয়ার নেশা এতটাই কি খারাপ করে দিয়েছে আমায়? তাছাড়া রুহি তো সুখেই আছে, অনেক কষ্ট পেয়েছে জীবনে সে, এখন একটু সুখে থাকতে চাচ্ছে। তা কি আমি নিয়ে নেব? তাছাড়া রুহি কি আমার কাছে আসতে চাইবে? হয়তো না, সে তো এখন অন্যকে ভালোবাসে, তাই তো তাকেই বিয়ে করেছে। সায়ানকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া বলে, অনেক রাত হয়ে গেছে স্যার, আসুন ঘুমিয়ে প্রিয়ার কথা শেষ হওয়ার আগে সায়ান রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে যায়। আর প্রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়ানের যাওয়ার দিকে। নিচের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে তার। সকালে এখন রুহিকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। না না, জোর করে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, তাও আমার জন্য। কারণ আমার মনে হয় রুহি হাসপাতালে কমফোর্ট ফিল করছে না। তাছাড়া আমার মতে হাসপাতাল অনেক সমস্যা, না আছে প্রাইভেসি, না আছে ভালো খাবার দাবার, একটু মিষ্টি মিষ্টি কথা কিংবা দুষ্টুমি করতে পারছি না। তাই বাসায় নিয়ে যাওয়া হচ্ছে রুহিকে। সেখানে বাকি চিকিৎসা চলবে রুহির। গাড়ির দুই প্রান্তে বসে আছে রুহি আর আমি। রুহি মুখ পেলে আর আমি 32টা দাঁত বের করে। হঠাৎই আমি রুহির একেবারে গা ঘেঁষে বসি। এতে রুহি রেগে বলে ওঠে, কি হয়েছে? আপনি এভাবে আমার গা ঘেঁষে বসেছেন কেন? দূরে যান। রুহির কথা শুনে আমি আরও রুহির সাথে চেপে বসি। এক পর্যায়ে রুহির কোলে মাথা রেখে আমার দুই হাতে রুহির কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ি। আপনি জীবনেও শুধরাবেন না। শুধরাতে কে চায়? আপনার মাথা। ভালো কথা মনে করছো তো? আমার মাথায় না অনেক ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও না। রুহি আর কিছু না বলে আমার মাথায় হাত বোলাতে থাকে। আর আমার তো মনে হচ্ছে আমি যেন কোন সুখের সাগরে ভাসছি। অনেক আরাম লাগছে আমার। আমি মনে মনে ভাবি, এই মেয়ের কি হাতে জাদু আছে নাকি? মাথায় হাত দিতেই সব যন্ত্রণা চলে গেছে। আর এদিকে রুহি ভাবছে অন্য কথা। তার আসলেই আমাকে চালাতে ভালো লাগে, আমার সাথে দুষ্টুমি ঝগড়া করতে ভালো লাগে, আমার তার প্রতি কেয়ারিংগুলো অনুভব করতে ভালো লাগে। কিন্তু কেন এমন হয়? উত্তরটা হয়তো রুহি জানা। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাই। গাড়ি বাড়ির সামনে থামতেই আমি আগে গাড়ি থেকে নেমে রুহিকে কোলে করে হাঁটা শুরু করে দিই বাড়ির ভিতরের দিকে। বাড়িতে ঢুকতে রুহি লজ্জা পেয়ে যায়, কারণ ড্রয়িং রুমে আগে থেকে সবাই আমাদের জন্য বসে অপেক্ষা করছে। সবাই আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তা দেখে আমি রুহিকে কোলে নিয়ে বলে উঠি, কে এভাবে তাকিয়ে আছো কেন সবাই? ও মা, তোরা সবার সামনে রোম্যান্স করতে পারবি আর আমরা তোদের দেখে হাসতে পারবো না? রোমান্স তো আমি শুরুই করিনি, দেখবে আমার রোমান্স কেমন। কথাটা শুনে রুহি চোখ বড় হয়ে যায়। আস্তে করে আমাকে বলে, অসভ্য। রুহি বলতে না বলতে রোদ বলে ওঠে, তুই যে নির্লজ্জ এটা আমাদের আগে থেকেই জানা, কিন্তু আমরা নির্লজ্জ না, এগুলো দেখার আমাদের শখ নেই। আমি কি দেখাতে চাইছিলাম? তুই তো দেখতে চাইছিলি। হয়েছে বুঝছি, এখন টাকা দে। কেন? কেন আবার? তোর আর রুহির বিয়ে হয়েছে দেখে কালকে তো টাকা নিতে পারিনি, তাই এখন নিব। পরে দিব, এখন অনেক টায়ার্ড, আমরা রুমে যেতে দে। আচ্ছা ঠিক আছে, কিন্তু রুহি এখন আমাদের সাথে রোদের কথা শেষ হওয়ার আগে আমি রুহিকে নিয়ে রুমের দিকে চলে যাই। রুমে ঢুকেই আমি প্রথমে রুহির হাত মুখ যত্ন সহকারে মুছে দিই, তারপর নিজে ফ্রেশ হতে যাই। রুহি বসে বসে মোবাইল টিপছে আর আমি রুহিকে দেখছি আমার তীক্ষ্ণ চোখে। এটা রুহি আর চোখে একবার দেখে বলে,
আমাকে কি বেশি সুন্দর লাগছে? এভাবে তাকিয়ে আছেন কেন? ইউ নো হোয়াট রুহি, তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে, লাইকে শেওড়া গেছে পেতনি। কি? আমি আর শেওড়া গাছের পেতনি? লাইক সিরিয়াসলি? নো বেবি, ইউ মাই শাকসুনি, খালি খালি আমার মন চুরি করো, ইউ চুন্নি। রুহি আমার কথা শোনার আগে পড়ছে, আর আমি 32টা দাঁত বের করেই হাসছি। আপনি খুব বড় ধরনের খারাপ, সেটা আপনি জানেন? ইয়া বেবি, আচ্ছা জান, তোমার তো মেবি ক্ষুধা লাগছে, ওয়েট, তোমার জন্য স্যুপ বানিয়ে আনি। আপনি বানাবেন? ইয়া, তার মানে আজকে আর আমার খাবার খাওয়া লাগবে না। এটা তোমার ভুল ধারণা, কারণ আমি রান্না জানি। দেখা যাবে কত ধানে কত চাল। দেখা যাবে বলে আমি চলে যেতে নিই, কিন্তু আবার ফিরে এসে রুহি ঠোঁটে আলতো করে চুমু দিয়ে চোখ টিপ মারি, তারপর চলে যায় নিচে। আর রুহি আপনা আপনি হেসে দেয়। আমি চলে যাওয়ার পরপরই সায়ন রুমে ঢুকে রুহিকে হাসতে দেখে বলে ওঠে, সুখে আছো তাই না রুহি? রুহি চুপ করে আছে। জানো রুহি, কালকে তুমি যখন রোহানকে বিয়ে করছিলে অনেক কষ্ট লেগেছে আমার, আর সেটা ভালোবাসাই ছিল। কিন্তু প্রিয়ার জন্য যেটা আছে সেটা শুধু মায়া। জানো, কালকে রাত্রে ও আমাকে বলে ও নাকি আমাকে ছেড়ে যেতে রাজি, আর এটাও বলে আমি যেন একবার হলেও আমাদের সন্তানের কথা ভাবি। আমি ভেবেছি, অনেক ভেবেছি, সাথে তোমার সাথে আর প্রিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো। তোমাকে পাওয়ার আশায় অনেক কষ্ট দিয়েছি প্রিয়াকে, আর ও মুখ বুজে সব সহ্য করেছে। জানো, কালকে যখন ও বলেছিল ও আমাকে ছেড়ে চলে যাবে, বিশ্বাস করো কেন জানি না আমার একটু হলেও কষ্ট লেগেছে। তাছাড়া তুমিও তো আমাকে ভালোবাসো না, তোমাকে আমি নিজের করে নিলেও তুমি আমি কেউ সুখে থাকতে পারবো না। তাই আমি ভেবেছি প্রিয়া আর আমাদের সন্তানকে নিয়েই আমরা খুশি থাকার চেষ্টা করব। আর তুমি রোহানকে নিয়ে ভালো থেকো রুহি, আর আসবো না আমি তোমার মাঝে। সায়নের চোখে স্পষ্ট পানি, চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগে সে রুম থেকে বের হয়ে যায়। রুহির কোলে মাথা রেখে শুয়ে ফোন চালাচ্ছি আমি, আর রুহি সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রুহি আমাকে বলে, আই লাভ ইউ রুহান। কথাটা শোনা মাত্র আমি দৌড় ফুরে উঠে বসি। তারপর কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থেকে নিজের চুল চুলকাতে বিড়বিড় করে বলি, আমি মনে হয় ভুল শুনেছি। বলেই যেই না আবার রুহির কোলে মাথা রেখে শুতে যাব, তখন রুহি আবার বলে ওঠে, আই লাভ ইউ রুহান। এবার আমার মনে হচ্ছে আমি যা শুনেছি তা সত্যি রুহি আমাকে বলেছে। সাথে সাথে আমি উঠে বসি, রুহির 2 গালে নিজের 2 হাত রাখি, তারপর রুহির কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলি, সত্যিই তুমি আমাকে ওইটা বলেছো তাই না? জান, আবার বলো না প্লিজ। আমার দিকে একবার তাকিয়ে রুহি একটা মুচকি হাসি দেয়, তারপর তার ছিলে ভরা কণ্ঠে বলে, এটাই তো শুনতে চেয়েছিলেন আপনি, তাই না? কিন্তু আমার কি আদৌ এটা বলা উচিত? আপনি যে গেম খেললেন আমার জীবন নিয়ে, সেটার পরেও আমি আপনাকে মেনে নেব হয়তো, কারণ ভালো যে বেশি ফেলেছি আপনাকে। আচ্ছা, অন্যভাবে কি আপনাকে ভালোবাসতে বাধ্য করলে হতো না? সায়ানকে দূরে পাঠিয়ে ওকে কতগুলো ওপেন্স দিয়েই কেন এত কষ্ট করতে হয়েছিল আমাকে? এমন না করলেও তো পারতেন, তাই না রুহান? কথা বলতে বলতে রুহি কেঁদে দেয়, আর আমি স্তব্ধ হয়ে রুহির দিকে তাকিয়ে থাকি। কি বলবো বুঝতে পারছি না। রুহি কিভাবে জানলো এটা? তবে কি সায়ন বলেছে নাকি সাহেল? তুমি কিভাবে জানো রুহি? কেন, জানার কথা ছিল না বুঝি? নাকি ভেবেছিলেন আমাকে কখনো এটা জানতে দিবেন না, সব সময় একটা সত্যের আড়ালে রাখবেন, তাই না? দেখো রুহি, আমি তোমাকে বলতাম। মিথ্যা কথা বলবেন না রুহান, আমি জানি আপনি কখনো এটা বলতেন না। ভাগ্যিস জেনে গিয়েছি, না হলে আপনার এই অন্ধকার ভরা ভালোবাসাময় থাকতে হতো আমাকে। প্লিজ রুহি, এমন বলো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমার পাওয়ার জন্য এমনটা করেছি। কিন্তু তোমাকে এটা বলেছি কে, সাহেল নাকি সাহেল? যদি সায়ান আর সাহেল বলতো তাহলেও ভাবতাম কেউ তো আছে আমার আপন, কিন্তু না, তারা আমাকে বলেনি। বলেছে কি জানেন? কে কে? আপনি। আমি মানে কিভাবে? মনে আছে রুহান, রোদের বিয়ের রাতে আপনি মদ খেয়ে আমার রুমে এসেছিলেন। তখন যখন আপনি ঘুমিয়ে গিয়েছিলেন, ঘুম অবস্থায় কি যেন বিড়বিড় করছিলেন। আপনার একটু কাছে যেতেই বুঝতে পারি আপনি আমাকে আর সায়ানকে নিয়ে কি যেন বলছেন। সত্যি বলতে তখন অত বুঝতে পারিনি কি বলছেন, আর আমার কানটা আপনার মুখের একদম কাছে নিয়ে যায়, আর তারপরেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। কেন আপনি আমাকে এত সহজে যেতে দিয়েছিলেন? কেন সায়ান আমাকে কিছু না বলে আমাদের সম্পর্কের ইতি টেনে চলে যায়? কেন আপনার সাথে আমার আবার দেখা হয়? এতটুকু বলে রুহি থেমে যায়। শ্বাস নিতে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার। আমি রুহিকে ধরতে আসলেই রুহি বাধা দেয়, যেন আমি তাকে না ধরি। কিছুক্ষণ অভাবে থেকে রুহি আবার বলা শুরু করে, জানেন রুহান, আমি আপনাকে কেন এগুলো বলিনি? কারণ ততদিনে বুঝে গিয়েছিলাম
আপনার জন্য আমার ফিলিংস আছে, কিন্তু তাও তো বলা উচিত ছিল এগুলো আপনাকে, তাই না? কিন্তু আমি কেন যেন বলতে পারছিলাম না। হয়তো সায়ানের জন্য। দোষ তো আপনার আর সায়ানের সমান ছিল। একজন লোভ দেখিয়েছে আর একজন লোভ সামলাতে পারেনি। তাই আমি একটা প্ল্যান করি, আপনার সাথে থেকে সায়ানকে কষ্ট দেব, কারণ আমি জানতাম আপনাকে আমার সাথে দেখলে সায়ান জ্বলে পুড়ে যাবে। আর আমি এটাও জানতাম আপনি কোনো না কোনোভাবে সায়ানকে আমাদের জীবন থেকে দূর করে দেবেন, আর তখন আমি আপনাকে কষ্ট দেব। কিন্তু তার আগেই এই অ্যাক্সিডেন্ট। জানেন রুহান, আপনি যখন বলেন আপনি আমাকে বিয়ে করতে চান, আমি কিন্তু বিয়ে করতাম না। কেন করে জানেন? আপনার পাগলামোর জন্য। খুব লোভ হয় আমার, জানেন? আপনার ভালোবাসা পাওয়ার লোভ, আপনার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করার লোভ, আপনার আদরগুলো অনুভব করার লোভ। তাই হয়তো আপনাকে পাওয়ার লোভ সামলাতে পারেনি। কেন এমন হয় তখনও কিন্তু বুঝিনি। তারপর যখন বিয়ে হয়, সত্যি বলছি, আপনার পাগলামোগুলো বাধ্য করে আমাকে আপনাকে নিয়ে ভাবতে। একসময় বুঝতে পারি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তবুও কেন যেন আপনার আর সায়ানের করার সব কিছু মাথায় ঘুরতো। আমি অনেক দুর্বল, জানেন রুহান। সহজে কাউকে তার করা ভুলের শাস্তি দিতে পারি না। যেমন দেখুন না, সায়ান আমার সাথে এত কিছু করেছে, তাও আমি তাকে একটা থাপ্পড়ও দিতে পারিনি। অন্যদিকে সব জানা সত্ত্বেও ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনি আমাকে সব সময় বলতেন না আমি কেন আপনার সাথে এমন ব্যবহার করি। এখন তো উত্তর পেয়েছেন। বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছি আপনার কাছ থেকে দূরে থাকতে, কিন্তু পারিনি, জানেন? ভালোবেসে ফেলেছি আপনাকে অনেক। আচ্ছা, কেন এমন হলো আমার সাথে রুহান? দোষ কি ছিল আমার? আপন মানুষই কেন করে আমার সাথে এমন? বলে রুহি কান্নায় ভেঙে পড়ে। আমার চোখে পানি। চেদের বসে কি যে করি, এতই কষ্ট দিয়ে ফেলেছি রুহিকে। রুহিকে ধরতে যেতেই রুহি আমার হাত এক ঝটকায় ছড়িয়ে দেয়। আবার ধরতে গেলে আবারও রুহি আমার হাত ছড়িয়ে দেয়। এবার আমি রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিই আর বারবার বলতে থাকি, আই এম সরি রুহি, মাফ করে দাও, প্লিজ প্লিজ মাফ করে দাও। তোমাকে কাঁদতে দেখে আমার একটু ভালো লাগছে না। আই এম সরি জান, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, প্লিজ কান্না করো না। আমার কথা শুনে রুহি আমাকে নিজে থেকে ছাড়িয়ে নেয়। প্রথমে নিজের চোখের পানি মুছে, তারপর আমার চোখের পানি মুছতে মুছতে বলে, ভালোবাসি বলে আপনার কষ্ট দেখতে পারবো না আমি, তাই বলে আপনাকে শাস্তি দেব না এটা ভাববেন না। অনেকগুলো শাস্তি দেব আপনাকে। তারপর যদি আমার মন গলে তাহলে আপনাকে মাফ করে দেব। রুহির কথা শুনে আমার মুখে হাসি রেখা ফুটে ওঠে। আমি রুহিকে বলি, কি করতে হবে আমাকে? তুমি শুধু একবার বলো, আমি সব মেনে নিতে রাজি আছি। প্রথমে ঘর ঝাড়ু দিন, তারপর মুছুন। হ্যাঁ? মিস্টার রুহান, আপনাকে কি কেউ ঘর মোছা শেখায়নি? ঠিক করে মুছুন। দেখুন ওই যে কত জায়গায় ময়লা লেগে আছে। বলে রুহি মুচকি মুচকি হাসছে, আর আমি অস্বাভাবে রুহির দিকে তাকিয়ে একবার আবার ঘর মোছা শুরু করি। প্রায় 3 ঘন্টা পর আমার ঘর মোছা শেষ হয়। আমি ঘর মোছা শেষ করে যেন বিশ্বজয়ের একটা হাসি দিই। তারপর জেনা রুহির পাশে বসতে যাব, অমনি রুহি চেঁচে ওঠে, কিরে কিরে, এখানে বসছেন কেন? যান বাথরুমে, আমার আর আপনার প্রায় 50টার মতো কাপড় আছে, ওগুলো ধোন। কি? আবার কাপড় ধোবো? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? রুহির কথা শুনে আমি অস্বাভাবে একটা হাসি দিয়ে বলি, না না, কোনো সমস্যা নেই, তুমি এখানেই বসো, আমি কাপড় ধুয়ে আসছি। আর কোনো কিছু লাগলে বলো। হ্যাঁ, আপাতত কিছু লাগবে না, কিন্তু আপনি একটা কাজ করুন, আমাকে একটু বারান্দায় নিয়ে যান। রুহি বলতে না বলতেই আমি রুহিকে কোলে তুলে নিই। তারপর বারান্দা নিয়ে চেয়ারে খুব যত্ন করে বসিয়ে রুহির কপালে একটা গভীর চুমু দিয়ে বলি, তুমি যা বলবে আমি তা করতেই রাজি রুহি, শুধু আমাকে রেখে কখনো চলে যাও না। সত্যি বলছি, তুমি বিহীন আমি থাকতে পারবো না। বলে আমি রুহির কপালে আরেকটা চুমু দিয়ে সেখান থেকে চলে যাই। আর রুহি সেও তাকিয়ে থাকে তার সামনে থাকে সুন্দর প্রকৃতির দিকে, যেখানে আসে বিশাল বড় পাহাড় আর গাছপালা। এসব সুন্দর প্রকৃতি দেখে রুহির মন জুড়িয়ে যায়। এগুলো দেখলে মনটা খুব হালকা হয় রুহির। হঠাৎই কিছু একটা ভেবে মুচকে হাসে সে। তারপর আমাকে খুব জোরে জোরে ডাকা শুরু করে। রুহির কণ্ঠ শুনে আমি তাড়াতাড়ি রুহির কাছে আসি। তারপর নিজের হাতে লেগে থাকা পানি প্যান্টে মুছতে মুছতে রুহিকে বলি, কিছু কি হয়েছে রুহি? রুহি যেন আমার কোনো কথাই কানে ঢুকছে না। সে হা করে আমার দিকে তাকিয়ে আছে। চিকন একটা গেঞ্জি, হাফ প্যান্ট, কপালের পায়ের হাঁটুতে সাবানের ফেনা লাগানো। মনে হচ্ছে আমি কাপড় ধুতে যেন কাপড়ের সাথে কুস্তি করে এসেছি। রুহিকে এভাবে তাকাতে দেখে আমি বুড়ো কুচকে রুহিকে জিজ্ঞেস করি, কী হয়েছে জান, তুমি এভাবে তাকিয়েছো কেন? এবার আর রুহি হাসি আটকাতে পারলো না, জোরে জোরে এসে দিল আর বলতে লাগলো, রুহান, আপনাকে পুরাই জোকার লাগছে। তা তো লাগবেই, যদি বউয়ান পেতনি হয় তাহলে বড়দের জোকার হতেই হয়। কথাটা শুনে রুহির হাসি বন্ধ হয়ে যায়। কিছুটা রাগী কণ্ঠে সে
আমাকে বলে, হয়েছে, আর মুখ বেঁকাতে হবে না। দিন তোয়ালে দিন, আমি আপনার গায়ে লেগে থাকা সাবানের ফেনাগুলো মুছে দিচ্ছি। ওকে পেতনি, কি? আই লাভ ইউ। অসভ্য। আহা, কতদিন পর শুনলাম ডাকটা। আই জাস্ট লাভ ইট, দিল খুশ কর দেয়া। ঠং। বলে রুহি একটা বেঞ্চকে দিয়ে তোয়াল নিয়ে আমার গায়ে লেগে থাকা সাবানের ফেনাগুলো মুছে দেয় আর বলে, এখন আমাকে কোলে করে নিচে নিয়ে আসুন। তাহলে কাপড় ধুতে হবে না? জীবনেও না, আমাকে দিয়ে এসে কাপড় ধুবেন। এরপর আমি রুহিকে কোলে করে নিয়ে নিচে যাই। নিচে যেতেই দেখি বাড়ির সবাই বসে আড্ডা দিচ্ছে। রুহি আর আমাকে দেখে সাহেল বলে ওঠে, কিরে তোর এই অবস্থা কেন রুহান? আর রুহি কেমন আছো তুমি? জি ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর রুহান কিছু বলিসনি কেন? আমি আর কি বলবো, তুই নাচ গর্ধ। তুই নাচ গাধি, আর তাছাড়া আমার কাজ আছে, আমি যাই। বলেই আমি রুহিকে সবাই বসিয়ে সেখান থেকে চলে যাই রুমে কাপড় ধুতে। আমি যেতে সায়ন রুহিকে বলে, কেমন আছো রুহি? ভালো। প্রিয়া কেমন আছো তুমি? ভালো। বলে প্রিয়া চুপ হয়ে যায়। তার কেন যেন খুব অস্বস্তি লাগছে। সায়নের রুহির সাথে কথা বলা মোটেও পছন্দ হয়নি তার। কিছুক্ষণ ওভাবে বসে থেকে সে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। প্রিয়াকে রুমে যেতে দেখে সায়নও তার পিছে পিছে যায়। শায়নকে রুমে ঢুকতে দেখে প্রিয়া কান্না জড়ানো কণ্ঠে বলে, প্লিজ শান, আমার সামনে রুহির সাথে কথা বলবেন না, সত্যি বলছি, আমার খুব কষ্ট হয়। প্রিয়ার কথা শুনে শায়ন একটা মুচকি এসে প্রিয়াকে জড়িয়ে ধরে। তারপর প্রিয়ার কাঁধে নিজের থুতনি রেখে বলে, এটা আদায় করে ফেলো মিসেস শান খান, কারণ এখন থেকে প্রতি মুহূর্ত কষ্ট দেব আমি, ভালোবাসার কষ্ট। বলে শায়ন প্রিয়াকে নিজের দিকে ঘুরিয়ে তাকে দখল করে নেয়। আর প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। আসলে কি এটা সত্যি সত্যি নাকি তার স্বপ্ন? শায়নকে বোঝাতে যাচ্ছে তাকে, নাকি এটা তার প্রতি শায়নের একটু আবেগ? কিন্তু যাই হোক, প্রিয়ার কেন যেন মনে হচ্ছে এখন থেকে হয়তো তাদের দুইটা মন এক হতে যাচ্ছে। ভেবে সে শায়নের সাথে তাল মেলায়। সাহেল আর রুহি মিলে গল্প করছে। গল্পের বিষয় হচ্ছে তারা কালকে সন্ধ্যায় মেলায় যাবে। তাহলে কালকে মেলায় যাব তো সাহেল? দেখি। দেখি না, আমরা যাবই যাব। কিন্তু রুহিকে এ অবস্থায় কিভাবে নিয়ে যাবে? আমার চিন্তা করতে হবে না ভাইয়া, আমার পার্মানেন্ট বর আছে না, সে আমাকে কোলে করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। সকালে পর্দার আড়াল থেকে এক মুঠো রোদ রুহির মুখে পড়তেই তার ঘুম ভেঙে যায়। ঘুমো ঘুমো চোখে পাশে তাকাতে দেখে আমি তাকে জড়িয়ে ধরে তার গলায় মুখ রেখে ঘুমিয়ে আছি। খুব আরামে ঘুমাচ্ছি আমি, যা দেখে রুহির একটা দুষ্টু বুদ্ধি আসে। সে তৎক্ষণাৎ জোরে জোরে রোহান রোহান বলে চিল্লানো শুরু করে। এতে আমি দূর করে উঠে বসি। তারপর রুহির কাছে এসে ব্যস্ত ভঙ্গিতে রুহিকে জিজ্ঞেস করি, কি হয়েছে রুহি? কোনো সমস্যা কি হয়েছে, নাকি কোথাও ব্যথা পেয়েছো? আমার না পায়ে খুব ব্যথা করছে, একটু টিপে দিন না প্লিজ। আচ্ছা দিচ্ছি। বলে আমি রুহির পা টিপে দেওয়া শুরু করি। আর এদিকে রুহি পৈশাচিক আনন্দ পাচ্ছে। ভেবেই আবার মুচকি মুচকি হাসতে লাগলো রুহি। তা দেখে আমি বললাম, কিছু কি হয়েছে রুহি, এভাবে হাসছো কেন? এমনি আমার ইচ্ছা, আপনি আপনার কাজ করুন না, পা টিপুন ভালো করে। শায়নের বুকে মাথা রেখে শুয়ে আছে প্রিয়া, আর শায়ন প্রিয়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা শান, আপনি কি আমাকে মন থেকে মেনেছেন? হয়তো আমার, হয়তো না। জানো প্রিয়া, তুমি যখন বলেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তখন কেন জানি না বুকের এক কোণে কষ্ট হয়েছিল। বারবার তোমার আর আমাদের বেবির কথা মনে হচ্ছিল। এখন অনুভূতিটা যে কি তা আমি জানি না। কথাটা শুনে প্রিয়া একটা মুচকি হাসি দেয়। তারপর বলে, রুহির সাথে এখন আপনি আমার সামনে কথা বলতে পারেন, হয়তো আমার আর জেলেসি কাজ করবে না। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এখন থেকে তোমার সামনে যে কোনো মেয়ের সাথে ফাটিং করতে পারবো, তোমার কোনো জেলেসিই হবে না। মেরে পুঁতে দিব। দেখা যাবে। এখন আসো, আমি একটু আদর করব। বলে শায়ন প্রিয়াকে চুমুতে ভরিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা ধরে আমি রুহির পা টিপছি। এতে রুহির খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে এখন বরাবর অবাকই হচ্ছে। 1 ঘন্টা আমি একবার বিরক্তি প্রকাশ করিনি, বরং আনন্দের সাথে তার পা টিপছি আর গল্প করছি। আপনার বিরক্তি লাগছে না রোহান? কেন লাগবে বলো তো? এই যে আপনাকে এতক্ষণ আমার পা টিপাচ্ছি। একদমই না, নিজের বউ সেবা করতে পারছি, এটা আমার জন্য ঢের। যদি বলো সেবা তো বউরা করে স্বামী, তাহলে বলবো শুধু কি বউরাই স্বামী সেবা করবে? স্বামীদেরও তো করতে হয়, তাই না? এই ধরো আমি এখানে তোমার সেবা করছি, পরে হয়তো তুমি আমাকে সেবা করবে। বলে আমি আবার রুহির পা টিপতে শুরু করি। আর রুহি সে মুগ্ধ নয়নে তাকিয়েছে আমার দিকে। এত ভালো একটা মানুষ কেমনে হতে পারে? এগুলোই তো রুহিকে আমার প্রতি আরও দুর্বল করে ফেলে, বেশি বেশি ভালোবাসতে বাধ্য করে। রোহান হয়েছে, আর পা টিপতে হবে না। আপনি আমাকে ওয়াশরুমে নিয়ে যান, আমি গোসল করব। ওকে বউ। বলে আমি রুহিকে ওয়াশরুমে নিয়ে দিয়ে আসি।
আর দরজা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি রুহি। যদি কিছু লাগে রুহির তাহলে যেন তাড়াতাড়ি দিতে পারি। বিকেলে সবাই রেডি হয়ে নিচে অপেক্ষা করছে আমাদের জন্য। কিছুক্ষণ পরে আমি রুহিকে কোলে নিয়ে নিচে যাই। তাদেরকে সবাই একসাথে বলে ওঠে, রোমিও জুলিয়েট এসে গেছেন আপনারা? জি। এরপরই সবাই গাড়িতে বসে যায়, কিন্তু আমি আর রুহি আলাদা গাড়িতে বসি। এতে রুহি আমাকে জিজ্ঞেস করে, রুহান, আমরা সবার সাথে ওই গাড়িতে যাচ্ছি না কেন? পাগল নাকি? ওখানে বসলে গাদাগাদি হবে। আপনাকে বলছে। আমি কোনো কথা বলছি না, ড্রাইভ করতে ব্যস্ত। প্রায় কিছুক্ষণ পর রুহি দেখে সাহেলদের গাড়ি পাশের রাস্তায় যাচ্ছে, কিন্তু তাদের গাড়ি সামনের রাস্তায়। এটা দেখে রুহির মনে একটা ভয় ঢুকে যায়। আল্লাহ, এ পোলার আমার সাথে আবার প্রতিশোধ নেবে নাকি? পার্টিপার কই যাই এ? রুহান, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? ওরা তো পাশের রাস্তা দিয়ে যাচ্ছে। উত্তরে আমি শুধু একটা বাঁকা হাসি দিই। এতে যেন রুহির ভয় আরও বেড়ে যায়। মনে মনে দোয়া দরুদ পড়ছে সে। হঠাৎ আমি রুহির চোখে একটা কাপড় বেঁধে দিই, সাথে রুহির হাতও। এতে রুহি চিল্লানো শুরু করে দেয়। আমার যেন এতে কোনো পাত্তাই নেই। কিছুক্ষণ পর আমি গাড়ি থামে দিই। এতে রুহির ঝটফটানি যেন আরও বেড়ে যায়। প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে রুহিকে একাই ওখানে রেখে এসেছি। এখন রুহি সত্যি সত্যি অনেক কান্না আসছে। জোরে জোরে রোহন রোহন বলে চিল্লাচ্ছে রুহি। হঠাৎ রুহি অনুভব করে সে শূন্যে ভাসছে। পরক্ষণে বুঝতে পারে আমি তাকে কোলে নিয়েছি। সাথে সাথে রুহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমি কত ভয় পেয়েছি রুহান, আপনি জানেন? এমন কেন করেন আপনি, বলুন তো? আমি কিছু বললাম না, শুধু রুহির কপাল একটা চুমু দিই। এতে যেন রুহি একটু শান্ত হয়, কিন্তু পুরোপুরি ভাবে না। রুহি অনুভব করছে আমি তাকে ঘাস জাতীয় কিছু একটার উপর বসেছি। আমি রুহিকে বসিয়ে দিয়ে রুহির হাত আর চোখ খুলে দিই। সাথে সাথে রুহি আমাকে মারা শুরু করে আর বলতে থাকে, পচা, আপনি খুব পচা। এইভাবে কেউ করে? রুহি অনবরত আমাকে মেরেই যাচ্ছে। এবার আমি রুহির হাত শক্ত করে ধরে ফেলি। তারপর চোখ দিয়ে ইশারা করে সামনে তাকাতে বলি। রুহি সামনে তাকাতে অবাক হয়ে যায়। রুহি একটা নদী তীরে বসে আছে, তার চারপাশে লাইটিং করা। আর সবচেয়ে বেশি সুন্দর হলো নদীতে প্রদীপ ভাসানো হয়েছে, সাথে আকাশে ফানুস উঠছে অনেকগুলো। রুহি মুগ্ধ নয়নে তাকিয়েছে সেদিকে। হঠাৎ আমি রুহিকে শক্ত করে জড়িয়ে ধরি। আবেশে রুহিও জড়িয়ে ধরে আমাকে। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর রুহি মনে আসে তাকে তো আমাকে শাস্তি দিতে হবে, এভাবে থাকলে চলবে না ভেবে রুহি আমার কাছ থেকে সরে আসতে নিলে আমি আরো শক্ত করে জড়িয়ে ধরি রুহিকে। রুহি যত ছাড়ানোর চেষ্টা করছে আমি ততই রুহিকে নিজের সাথে মিশে নিচ্ছি। রুহান, ছাড়ুন আমাকে। কি করছেন আপনি? ভুলে যাবেন না আমি কিন্তু আপনাকে এখনো মাফ করিনি। আমি কিছু বলি না, চুপচাপ রুহিকে জড়িয়ে ধরে থাকি। হঠাৎ রুহি অনুভব করে তার কাঁধে তরল কিছু পড়ছে। সাথে সাথে সে আমাকে জিজ্ঞেস করে, আপনি কান্না করছেন রুহান? আমাকে কি একবারও মাফ করা যায় না রুহি? অনেক কষ্ট লাগে আমার, সত্যি বলছি। আমি যে করেছি তার জন্য আমি অনুতপ্ত। প্লিজ আমায় মাফ করে দাও। মানে ওইটা তো সাহেল করেছে। ওই একদম মিথ্যা কথা বলবি না। হঠাৎ কে যেন বলে ওঠে কথা। রুহি সামনে তাকাতে দেখে সাহেল, রোদ, সায়ান আর প্রিয়া দাঁড়িয়ে আছে। ওদের দেখে সাথে সাথে রুহি নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নেয়। তারপর আমার দিকে তাকিয়ে থেকেই সবাইকে রাগী গলায় বলে, তোমরা এখানে কিভাবে? আরে এটা তো একটা প্ল্যান ছিল তোমাকে বানানোর। মেলা ঠেলা তো একটা বাহানা ছিল। রুহান, এটা কি সত্যি? আমি একটা কেবল হাসি দিয়ে দুই হাত দিয়ে কান ধরে চেপে কামড় দিয়ে বলি, সরি। রুহি এখনও আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তাদেরকে সবাই জোরে জোরে চিল্লিয়ে বলে, রুহি, মাফ করে দাও ওকে, ও সত্যিই ভালোবেসে তোমাকে। কথাটা শুনে রুহি সবাইকে উদ্দেশ্য করে বলে, তাহলে ওকে বলুন সবাই, ও যেন আর কখনো আমার সাথে মিথ্যা কথা না বলে, প্লাস মারামারি যেন ছুঁয়ে দেয়। কি রাজি? অবশ্যই অবশ্যই, আর মারামারি করব না, মিথ্যা কথা বলবো না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। প্লিজ বইবার মাফ করে দাও। রুহি একটা মুচকি এসে আমার দিকে হাত বাড়ায়, যেন তাকে জড়িয়ে ধরি আমি এটা দেখে, আমি এটা বুঝতে পেরে আমিও মুখ ভর্তি হাসি দিয়ে রুহিকে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি। আমিও খুব ভালোবাসি। কথাটা শোনায় সবাই একসাথে হাতে তালি দেয়। কিন্তু এসবে আমার আর রুহির কোনো খেয়ালই নেই। আমরা তো এখন সুখে শহরে ভাসছি আর ভাসছি। সময়টা যেন থেমে যাক, ভালোবাসা যেন বাড়তেই থাকুক। তো গল্পটা এখানেই শেষ করা হলো। কেমন লেগেছে বন্ধুরা গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।